কারণ শেয়ার মার্কেটের এই লম্ফজম্প বন্ধ করতে হবে ফ্রম দ্য ভেরি বেসমেন্ট। সে যদি দেখে ইনভেস্ট করার জন্য এখন পারফেক্ট টাইম না, সে টাকা ওখানে ঢালবে না। এটা ব্যবসা না, আমি বাই করব সেল করব। এখান থেকে যে ডিভিডেন্ড পায়, উনি যদি কিছু নাও করে, মানে ওনার 3 জেনারেশন চলে যেতে হবে। কিছু শেয়ার আছে যেটা আপনার দীর্ঘমেয়াদীর জন্য রেখে দিবেন। হ্যাঁ, এটা কি একটা অ্যাসেট কিনা? ডেফিনেটলি এটা। দেয়ার আর 3 কাইন্ডস অফ শেয়ার। চুক্তিটার মাধ্যম হচ্ছে টাকা। টাকা এক্সচেঞ্জ মিডিয়া। আমাকে এখন জিনিসটা একটু বুঝাতে, একটা শেয়ারের দাম যত, বাট দিজ আর দ্য ফান্ডামেন্টালস, তাই তো? আজকে 1 কোটি টাকার যে দাম, মানে 30 বছর পর তো ওই দাম থাকবে না। আপনি কি মনে করেন যে এই গভর্নমেন্টে নতুন দরবেশ তৈরি হবে না? জ্ঞানীরা বলে ইনভেস্টমেন্টের সময় লং টার্ম চিন্তা করে ইনভেস্ট করতে, শর্ট টার্ম ইনভেস্টমেন্টের দিকে না যেতে। ব্যাপারটা আমার কাছে খুবই অঙ্কের হিসাবের জন্য খুবই জটিল লাগে, যে হোয়াট ইজ লং টার্ম, হোয়াট ইজ শর্ট টার্ম, আমি বুঝতে পারি না। যার কারণে আই নিড টু গেইন নলেজ রিগার্ডিং দিস থিং। এবং বিশেষ করে যারা মেডিকেল ফিল্ডে আছে, আমার কাছে মনে হয় যে তারা খুব কম সময় পান এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে। যার কারণে আমি আজকে বসেছি রিফাত ভাইয়ের সাথে, যিনি এই ব্যাপারগুলো সম্পর্কে জানেন, এবং আমরা আলোচনা করব বাংলাদেশের স্টক মার্কেট সম্পর্কে। এবং এই স্টক মার্কেট সম্পর্কে আমাদের সামনে আরও অনেক এপিসোড আসবে, এবং আই বিলিভ সো এতে আপনাদের হেল্প হবে। আমি সালাউদ্দিন। আমি রিফাত। আপনার সাথে যখন আমি শেয়ার মার্কেট নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করি, তখন আমি একটা জিনিস খেয়াল করি যে আপনি বলেন যে ভাই এই কোম্পানিটা সম্পর্কে আমি জানি না, বা এটা সম্পর্কে আমার আইডিয়া নাই। ওই সময় আমার কাছে মনে হয় যে এই লোকটা এটা জানে না। কিন্তু ওয়ারেন বাফেট সে একটা কথা বলে গেছে মানে হি ইজ স্টিল অ্যারাউন্ড, যে তুমি সেই জায়গাতে ইনভেস্ট করো যে জায়গাটা সম্পর্কে তুমি জানো বা বুঝো। দ্যাট মিনস এই যে আপনার এই গুণটা, যে না ভাই আমি এটা সম্পর্কে কোনো কিছু বলবো না বিকজ আমি জানি না, এক্সেলেন্ট, ফ্যান্টাস্টিক। এটা ঠিক আছে, মানে আমি তো আসলে যেটা জানি না এরকম কি বলবো, মানে আমি তো স্পেকুলেশন নির্ভর করি না। আমি কোনো নিউজের পিছনেও ছুটি না। যেমন মনে করেন যে একমি সম্পর্কে, একমির তো এখন শেয়ারের প্রাইস খুব একটা বেশি ভালো না। তো এখন আপনাকে যদি কেউ এসে জিজ্ঞাসা করে, কারণ আপনি যেহেতু শেয়ার মার্কেট সম্পর্কে ইউ হ্যাভ আইডিয়াস, শেয়ার মার্কেট সম্পর্কে যদি বলে যে ভাই একমির দাম কত উঠতে পারে, আপনার কাছে কি মনে হয়? দাম স্পেকুলেশন করতে পারবো না, কিন্তু একমি সম্পর্কে আমার মানে মানে জানা আছে। একমি একটা ভালোই, মানে এক একটা স্টকের নেচার এক এক রকম। একমি হচ্ছে 10-12 বছর রেখে দেওয়ার স্টক না। একমিতে আপনি ওর লোয়েস্ট প্রাইসে পিক করবেন, ও একটা আপনি বছরে ওর যে ওয়েভ আছে, এই ওয়েভে আপনি ওকে মিনিমাম 2বারও যদি আপনি ওকে বেচে আবার কিনতে পারেন, তাহলে ইউ উইল বি গেইনার উইথ ডিভিডেন্ড সহ। দেখা যায় রাউন্ড আপনি 20% এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন অ্যানুয়ালি, বছরে, বা 30% বের করে নিয়ে আসা সব। সো দেয়ার আর, মানে আমি যদি বলি ওর ধরেন 45 টাকা ছিল বা 50 টাকা ছিল, আমি জানি না এখন আসলে কি অবস্থা, 50 টাকা থেকে ওর সর্বোচ্চ হচ্ছে 75 টাকায় উঠে এসে, আপনি 50 টাকা না পারলো এটাতে 55-এ যদি আপনি কিনে রাখেন, এবং 65-এ আপনি যখন উঠলো তখন ওকে বেচে দিয়ে সরে গেলেন, ও 75 হয়ে আবার তো নেমে 55-এ আসবে, এবং সেটা 3-4 মাসের মধ্যে এই ঘটনাটা ঘটবে। তাহলে আপনি আবার 55-এ কিনুন, আরো 4 মাস পরে গিয়ে আবার 65-এ কিনেন, মানে ওর এই সাইকেলটা 1 বছরে 2বার পূর্ণ হয়, মানে যতই ক্রাইসিস থাকে। দেয়ার আর সার্টেন শেয়ারস যেগুলো আপনি বছরে বাই সেল করবেন, এবং কিছু শেয়ার আছে যেটা আপনার দীর্ঘমেয়াদীর জন্য রেখে দিবেন, লাইক দিস। এখন একমিকে আপনি বলছেন যে বছরে এটাকে বাই সেল করার মতো একটা শেয়ার, মানে একমির এটার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, সেটা তো আছে। সেটা বাট এটার মালিক পক্ষ যথেষ্ট পরিমাণ দক্ষ, মানে তাদের খুব বেশি সমস্যা হয়েছে বলে আমি শুনি নাই। স্বাভাবিকভাবে কিছু তো হয়তো, আমি জানি না ওর সেলসের কি অবস্থা ছিল, কিন্তু মনে হয় না অত বড় ধরনের ক্রাইসিসের শীত ছিল গত 15 বছর। একমির 2024 সালের 12 সেপ্টেম্বর, মানে আমাদের গত 1 বছরের ভিতরে হাইস্ট প্রাইস উঠছিল 12 সেপ্টেম্বর, সেটা হচ্ছে 92 টাকা 70 পয়সা। আর লোয়েস্ট প্রাইস? আর লোয়েস্ট প্রাইস যদি বলেন এই বছরের মধ্যে, মানে আফটার আপনার মানে জুনে শেয়ারের প্রাইস একদমই পড়ে গিয়েছিল, দ্যাট ইজ 63.60। আর সরকার যে অদল বদল হলো তারপরে যেটা লোয়েস্ট প্রাইস সেটা ছিল 69। হ্যাঁ, 5 আগস্টের পরে সেটা ছিল হচ্ছে, এটা হচ্ছে 25 সালের 29শে মে
এটা ছিল 69 টাকা। 69 টাকা। 69 এখন আপনি টাকা। দেখুন পিকে কতবার গেছে, আচ্ছা, পিকে পিকের কাছাকাছি কতবার গেছে ওকে, এক বছরে? আমরা যদি বলি যে 24 সেপ্টেম্বর, সরি 12 সেপ্টেম্বর সেটা ছিল 92 টাকা 70 পয়সা। এরপরে পিকের কাছাকাছিতে গিয়েছিল হচ্ছে কত টাকা? 31 আগস্ট কত টাকা? 25-এর, এটা হচ্ছে 83 টাকা, 83 টাকা 90 পয়সা। আর তার মানে আপনি 75 টাকা কিনলেও 83 টাকা আপনি যদি মনে করেন যে এর চেয়ে আরো বেশি উঠবে, আপনি বিক্রি করেন নাই, এটা 80 টাকা নেমে দিয়ে যখন নামার সময় ওই সময় আপনি বেচে দিয়ে সরে আসতে পারেন। ওকে, আবার হচ্ছে এখানে 17 ফেব্রুয়ারি 26-এর 17 ফেব্রুয়ারি এটা হাইস্ট উঠেছিল হচ্ছে 82 টাকা 40 পয়সা। মাঝখানে একটা ঢেউ আছে, মানে হ্যাঁ, এটা ঢেউ। এটা এই ঢেউ যদি না থাকে তাহলে তো আপনি স্টক মার্কেটে ঢুকে কোনো ফায়দা নেই। এই ওকে, ঢেউয়ের তালেই আপনাকে খেলতে হবে। সো দেয়ার আর টু, আমি বলবো যে দেয়ার আর 3 কাইন্ডস অফ শেয়ার। জি। একটা হচ্ছে ফর লং টার্ম Long পারপাস, এটা তো মনে হয় আপনি জমি আমাকে কেনার মতো, বলেছিলেন, হ্যাঁ, জমি জমি কেনার কেনার মতো, মতো। ইয়েস, লং টার্ম কিনে একদম পারপাস। তাকাবেন না আর ওইটার দিকে। ওকে, আরেকটা হচ্ছে ঢেউ, ঢেউ, আরেকটা হচ্ছে বাজারের হাওয়া। বাজারে হাওয়া। আপনি কিনে বিক্রি করে সরে যাবেন, ওটা ওই দেখা মানে ওটার দিকে পরে আবার অন্য আরেক সময় তাকাবেন আর কি। আচ্ছা, মানে ঢেউর জন্য আর ওয়েট করবেন না। এই শেয়ার মার্কেট সম্পর্কে অ্যাজ এ হোল, স্টক মার্কেট সম্পর্কে ওয়ারেন বাফেটের একটা কথা আমার ওয়ারেন বাফেটের প্রত্যেকটা কথা আমার কাছে খুবই ভালো লাগে, যদিও এগুলো আমি ফলো করতে পারি না, বাট একটা কথা খুবই ভালো লাগে যে মার্কেটে যখন মানুষজন গ্রিডি তখন তুমি চুপ থাকো, আর মার্কেটে যখন মানুষজন চুপ আছে তখন তুমি চুপ গ্রিডি থাকার হও। কথা বললে মানে মানুষ ভুল বুঝবে, মানে সরেই যেতে বলছে। ওকে, মানে টাকা ক্যাশ করে বসে থাকো, ওকে, বি অ্যাকাউন্টে ক্যাশ করে জাস্ট বসে থাকো। ওর কথাবার্তা হচ্ছে এটা। তার মানে এখানে গ্রিডকে কন্ট্রোল করা মেইন ব্যাপার। গ্রিডকে কন্ট্রোল করা, পেশেন্স, ধৈর্য ছাড়া কোনো বিকল্প নেই। আপনি যদি বাংলাদেশের এখন মানে আফটার দ্য নিউ গভর্নমেন্ট, শেয়ার মার্কেট তো ওঠার কথা ছিল, হিউজ ওঠার কথা ছিল, বিকজ বিএনপি গভর্নমেন্ট ইজ টোটালি এ বিজনেস ড্রিভেন গভর্নমেন্ট। না, বিএনপি তো মাত্র আসলো, Yeah. ওর তো এখনো ওর মূল্যায়ন করার সময় আসে নাই। আপনি হুম, ধরেন 5 আগস্ট ডক্টর ইউনূস গভর্নমেন্টের মূল্যায়ন করতে পারেন আর কি, যে ও কেন পারলো না। ডক্টর ইউনূসের সময় কি হলো আমি বুঝতে পারলাম না, গ্রামীণ ফোনের শেয়ারের দামই ওঠেনি। না, এটা কারণ হচ্ছে আসলে গত 15 বছর শেয়ার মার্কেটকে এত ম্যানিপুলেট করা হয়েছে, মানে এত আর্টিফিশিয়ালি এত বেশি উপরে ছিল, বিশেষ ফ্লোর প্রাইসের যে ধাক্কাটা, এই ধাক্কাটা কাটায় উঠতে পারেনি। আরেকটা বিষয় হচ্ছে পলিটিক্যাল একটা ইস্যু, পলিটিক্যাল ঠিক ইস্যু না, এটা করাপশন ইস্যু আর কি। মানে এই বি অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে গেছে টোটালি 5 আগস্টের পরপরই গভর্নমেন্ট ফ্রিজ করে দিছে। অর্থাৎ যারা এর আগের গভর্নমেন্টের সাথে কোলাবোরেশনে ছিল এবং শেয়ার বাজার বা ব্যাংকিং সেক্টরের অনিয়মের সাথে যারা রিলেটেড, তারা তাদের শেয়ারগুলো, তো তাদের ধান্দাটা কী ছিল, যে তাদের পারপাসে ছিল এটা যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আমরা শেয়ারগুলো বেচে বিক্রি করে ক্যাশ করে আমরা বাইরে চলে যাবো বা টাকা বাইরে পাঠাই দেবো। তাহলে স্বাভাবিক সরকারের তখন কাজ কি, এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া, যাতে এই শেয়ার অ্যাকাউন্ট আর কেনা বেচা করতে না পারে সে তারা। মানে এরকম অনেক দ্যাট মিনস আওয়ামী লীগ সরকারের সাথে রিলেটেড বা সব অ্যাকাউন্ট অলিগারদের সব অ্যাকাউন্ট ফ্রিজ করে ফেলা হয়েছে। এখন আপনি চিন্তা করেন যে যারা খেলোয়াড়, বড় বড় খেলোয়াড়, তাদের অ্যাকাউন্টে ফ্রিজ, এখন তো মার্কেটে তখন প্লেয়ার নাই, এটা একটা বিষয়। আর নতুন যারা আছে, এটা অনেস্ট হোক ডিসঅনেস্ট হোক, তারা তখন ঢোকার সাহস পাচ্ছে না, মানে এই অর্থে যে মানে আদৌ শেয়ার মার্কেটে উঠবে কিনা, মানে টাকার একটা, যাদের হাতে অনেক টাকা থাকে তাদের একটা ব্যাপার কি, মানে সে দেখবে যে অপরচুনিটি দেখবে, সে যদি দেখে ইনভেস্ট করার জন্য এখন পারফেক্ট টাইম না, সে টাকা ওখানে ঢালবে না, এই বিষয়গুলো ছিল। আচ্ছা, এখন ব্রোকার অ্যাসোসিয়েশনগুলোর সাথে সমস্যা ছিল, মানে স্টক এক্সচেঞ্জের বর্তমান যে চেয়ারম্যান, ওনার সাথে বা ওনার মানে ওনার যে বডি আছে, এটার সাথে আমাদের ব্রোকার অ্যাসোসিয়েশন ওনাদের আসলে মতের মিল বা চিন্তার মিল হয়নি। ওকে, আমার বলবো যে বিশেষ করে বর্তমান যে এখনো তো ওনারা আছেন, চেঞ্জ হয়নি, ওনাদের চিন্তা ভাবনাটা খুবই কপি বুক, মানে এটা কি ইউনূস গভর্নমেন্টের লোকজন? হ্যাঁ হ্যাঁ, ওনাদের চিন্তা ভাবনাটা ছিল একদম আইডিয়াল, মানে বইয়ে কেতাবি ঢঙের স্টাইলে। আর আমাদের ব্রোকার অ্যাসোসিয়েশনটা একটু তো ফ্লেক্সিবিলিটিও চায় কিছু, তো ধরেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই স্পেসটা ওনারা পান নাই, কাজে ওনারাও টাকা এখানে ফ্রি করেন নাই, ওনারাও টাকা এখানে ঢালেন নাই, যার কারণে স্বাভাবিকভাবে ফ্ল্যাট ছিল। তো এটা কি যুদ্ধের কোনো ব্যাপার আছে? যুদ্ধের তো এখন রিসেন্ট ইরানের, আমাদের যে কোভিডের ধাক্কা, ফ্লোর প্রাইসের ধাক্কা, আমাদের ফ্লোর প্রাইস তো একেবারে গত গভর্নমেন্টের মানে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ের একটা কি বলবো, মানে এটা বুজরুকি একটা ব্যাপার ছিল আর কি। আর হচ্ছে ইউক্রেন ওয়ার, এগুলোর তো ধাক্কা ছিল ডেফিনেটলি। আমাদের রিজার্ভ কমে গেছিলো, তারপর হচ্ছে রিজার্ভ কমে যাওয়ার কারণে ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেল,
তো স্বাভাবিক টাকাগুলো তো সব ব্যাংকে চলে গেলো, এফডিআর এ চলে গেছে, বন্ডে চলে গেছে, সঞ্চয়পত্রে চলে গেছে। আপনি যখন ইন্টারেস্ট দিবেন, মানে 10 থেকে 12% ইন্টারেস্ট দিবেন, এটা তো একদম কনফার্ম। মানে আমি 100 কোটি টাকা যদি আমি বন্ড, সঞ্চয়পত্র, 200-300 কোটি টাকা এফডিআর, এগুলো তো যদি আমি 10 থেকে 12%, আমি কেন স্টক মার্কেটের মধ্যে রিস্কি জায়গায় যাবো? সো পিপল আর মোর ইনভেস্টিং ইন দ্য People না, আমি বন্ড। বলতেছি যে বড় স্টেক হোল্ডার যারা, Yeah. তারা ওই দিকে চলে গেছে। এটা সারা ওয়ার্ল্ডে যখন ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়বে তখন স্টক মার্কেট ডাউন হবে। আচ্ছা মানে ইনভেস্টররা সবসময় সেফ অপশন খোঁজে, রিস্ক কম। আচ্ছা, মনে করেন যে আমি আবার ওয়ারেন বাফেটে আসি। তার আরেকটা কথা হচ্ছে যে তুমি যদি ইনভেস্ট করতে চাও, ইনভেস্ট আর্লি, মানে একদম ছোট বয়স থেকে ইনভেস্ট আর্লি। এবং আমার কাছে জিনিসটা সিরিয়াসলি অ্যামেজিং লাগে যে সে 11 বছর বয়সে সে $100 অথবা $120 সে কোনোভাবে সে তার বাবা করতো, বই এনে দিত, বইগুলো পড়তো আর কি। তারপর বইগুলো পড়ে পড়ে সে এগুলো শুরু করছে। ইনভেস্ট করলো। ইনভেস্ট করার পরে কাহিনীটা ছিল এরকম যে শেয়ার মার্কেটে ওখানেও ঢেউ খেলা হচ্ছে। তারপর সে সম্ভবত $5 লাভে সে শেয়ারগুলো তখন বেচে দেয়। বেচার পরে সে যে শেয়ারগুলো কিনেছিল সেই শেয়ারগুলোর দাম পরবর্তীতে অনেক বেড়ে যায় এবং পরবর্তীতে এই শেয়ারগুলোর দাম $200 কাছাকাছি হয়ে যায়। তো ওখান থেকে তার দুইটা ছিল যে, এক নাম্বার যে আমি কখনো সাবস্টেনশিয়াল লাভ না করে আমি কখনো শেয়ার সেল করব না, এক নাম্বার কথা। আর 2 নাম্বার কথা হচ্ছে যে আই উইল বি ভেরি স্টেডি, মানে নট লম্ফজম্প। ওনার তো এখনো যে কোকাকোলা উনি যখন কিনছে এখনো কিনে, উনি কোকাকোলা এখনো উনি বেচে নাই, অ্যাপেলস এখনো উনি বেচে নাই। কিন্তু আপনি দেখেন আমাদের মূল্যটা কি, যে তুমি বাই করবা সেল করবা, আমাদের ব্যাপারটা তো তাই। এটা হচ্ছে যে আমি টাকাকে গুরুত্ব দিচ্ছি না, টাকাকে অনেক বড় কিছু মনে করতেছি আর কি। তো এটা ব্যবসা না, আমি বাই করব সেল করব। আচ্ছা, তাহলে তো টাকার ফিলোসফি। আপনি আমাকে বুঝান যে, মনে করেন যে আই এম এ স্টুডেন্ট, আমি জিনিসটা বুঝতে চাচ্ছি। এখন আমি আমরা সবাই জব করি আর কি, সবাই। তা আমাদের ধরেন একটা বার্ধক্যের একটা প্রিপারেশন থাকে, মানে প্রিপারেশন একটা ইচ্ছা থাকে আর কি, যে আমাদের বেশিরভাগ বাংলাদেশের মানুষজনের চিন্তা ভাবনা থাকে যে আমি সরকারি চাকরির পেনশন পাবো, এটাকে ব্যাংকে এফডিআর করে রাখবো। প্রাইভেট চাকরির আমি বলছি সবাই যে আমি কিছু সেভিংস করব, এর মধ্যে আমি কিছু প্রপার্টিস করতে পারবো আমার সামর্থ্য যদি থাকে, আর কিছু টাকা আমি ফ্রি ক্যাশ এফডিআর করে রাখবো। আমাদের সাইকোলজি কিন্তু এটা। এখন আপনি চিন্তা করে দেখেন যে একজন মানুষ, তার গ্রামে একটা অ্যাগ্রো ফার্ম আছে, আমি এটা সম্ভব না বাস্তবে, আমি জাস্ট কল্পনা করার জন্য বলতেছি। তার ওখানে ধরেন ধান হয়, তার ওখানে সবজি হয়, তার গরু আছে, তার মুরগি আছে, তার ধরেন কিছু তাঁতের কিছু মেশিনও আছে, কাপড় হয়। আমি এটা জাস্ট কল্পনা করি, অর্থাৎ মানুষের জন্য কি খাওয়া, তার একটা ব্যবসা আছে। হ্যাঁ, মানে আমি বলছি মানে তার কি লাগে, মানে তার কাপড় লাগবে, তার খাওয়া দাওয়া লাগবে, এই তো। আর অসুখ হলে তার ওষুধ লাগবে, এইটা সে করতে পারবে না। এখন তার কিন্তু কাছে কোনো ক্যাশ টাকা নেই, কিন্তু তার এই প্রপার্টিস আছে, জমি আছে, সেখানে কৃষি কাজ হয়, ফার্মিং হয়, ওর মাধ্যমে সে লিকুইড জেনারেট হয়, মানে টাকা আসে, এন্ড মানি সার্কুলেটিং দেয়ার। হ্যাঁ, না মানি সার্কেল পরে আমি খুব একদম প্রিমোডিয়াল, মানে আদিম, মানে একদম খুব সহজ সরল অর্থনীতি যেটা গ্রামীণ ওই লেভেলে। এখন তো ধরেন 1000 বছর 2-3000 বছর আগে মানুষের লাইফস্টাইল যেরকম ছিল, তখনকার ধনবান মানুষ বলতে তো এটাই বুঝিত যে যার প্রপার্টিস আছে, কত স্বর্ণ মুদ্রা আছে, তার চেয়েও বড় যে তার জমি জমা কত, তার গরু কত, আরব দেশ হলে উট কত, সাহাবীদের কয়েকশো উট ছিল, ঠিক না? এখন তাহলে তো তার ক্যাশ টাকার দরকার নাই। এখনকার যুগেও তার যে প্রপার্টিস থাকে, এরকম যে প্রপার্টিস তাকে টাকা জেনারেট করে দিবে, অর্থাৎ সে ওখান থেকে যা প্রোডাক্ট উৎপন্ন হবে সেটা বিক্রি করে সে টাকা পাচ্ছে, তাহলে তো তার ব্যাংকে এফডিআর এর প্রয়োজন নেই। বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে হচ্ছে, মানে এটা খুবই রং আইডিয়া যে টাকাটাকে আমি ব্যাংকে দেব, ব্যাংক ওটা এফডিআর থাকবে, ওখান থেকে আমাকে একটা ইন্টারেস্ট, মানে আমি আমার বয়স যখন 60 বা 70 ক্রস করবে, ওখান থেকে যে ইন্টারেস্ট দিবে আমি সেই ইন্টারেস্ট বা প্রফিট, ইসলামী ব্যাংক হলে প্রফিট বলি আর যাই বলি, ওটা দিয়ে আমি আমার, মানে তখন তো আমার চাকরি নাই, আমার সামর্থ্য নাই কাজ করার, আমি ওই টাকা দিয়ে চলবো। টাকাটা তো একটা অ্যাসেট না। আর আপনি এর আগে যেটা বললেন, দোজ আর দ্য অ্যাসেটস। জি জি। আচ্ছা, আমি যেটা বলছি যে শেয়ার বাজারে মানুষ কেন বাই অ্যান্ড সেল, খালি শুধু বাই অ্যান্ড সেল, কেউ লং টার্মে চিন্তা করে না কেন? সে যখন মানে একটা স্টক, একটা কোম্পানির শেয়ার কিনতেছে, সে কখনোই মনে করে না সে বিজনেসটা ওন করতেছে, সে সিম্পলি সেটাকে স্পিড মানি মনে করতেছে, একটা টাকা বানানোর মেশিন হিসেবে সেইখানে ঢুকছে। সে মনে করছে আমার 100 টাকা, এটা 200 টাকা হয়ে যাবে। স্টক মার্কেট এটার জন্য তৈরি করা হয়নি।
ওকে, এই যে যেইভাবে আমরা চিন্তা করি বা স্টক মার্কেট আমরা যেই চিন্তায় ঢুকি, স্টক মার্কেট শুরুটা এবং সারা দুনিয়াতে যেভাবে এটা আইডিয়ালি ফাংশন করে, অ্যাকচুয়ালি এই উদ্দেশ্যে স্টক মার্কেট না। মানে স্টক আপনি মার্কেট বলতে চাচ্ছেন যে আমি একটা বিজনেসকে ওন করবেন আসলে। আমি একমি শেয়ার কিনবো, একমি শেয়ার করে আমি একজন একমির ওনার হিসেবে আমি থাকবো। হ্যাঁ, তার মানে আমার এখানে বিজনেস মানে আই হ্যাভ টু সার্কুলেট দ্য মানি। তো মনে করেন যে যদি একমি শেয়ারে এরকম ঢেউ খেলানো যদি না হয়, মনে করেন যে স্কয়ারের শেয়ার বা জিপি শেয়ার বা মনে করেন যে বার্জারের শেয়ার, তো যেগুলো মোটামুটি স্টেবল শেয়ার এবং ভালো প্রাইসের, উঠানামা করে না। তা আমি এরকম একটা শেয়ার কিনলাম, আমি এটাকে অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট আমার অ্যাসেট হিসেবে আমি চিন্তা করলাম। তাহলে মানি সার্কুলেটিং এর যে ব্যাপারটা, আপনি কি তাহলে শুধুমাত্র ডিভিডেন্ডের উপর বসে থাকবেন? আচ্ছা, এটাই তো এখন বুঝার ব্যাপার, তাহলে তো অঙ্ক বুঝাইতে হবে। তাহলে ওকে, আমাকে বুঝান যে হোয়াট ইজ ডিভিডেন্ড, তাহলে আমি কেন পরে আসতেছি এই স্টেবল জিনিসে আমি যাব। এটা হচ্ছে পসিবলি উনি ঢাকা এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ছিলেন, পসিবলি শাকিল রিজভী, বসুন্ধরা গেটে ওনার একটা ব্রোকার হাউসও আছে, রিজভী সিকিউরিটিজ লিমিটেড, শাকিল রিজভী সিকিউরিটিজ। তো ওনার একটা সাক্ষাৎকারে উনি হচ্ছে ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রিতে পড়তো, মাস্টার শেষ করার পর ওনার বাবার কিছু জমি জমা বিক্রি করা হয়েছে। ওনারা বেশ টাকা বিক্রমপুর বাড়ি, আমার নানা বাড়ির দিকে, মানে খুব ওয়েলদি ফ্যামিলির ছেলে আর কি। তো ওনারা অনেক ভাই বোন, তো ওই কিছু জায়গা জমি বিক্রি করে ওনারা ভাই বোনরা, বাবা মারা যাওয়ার পর ওই জমির টাকাটা ওনারা তখন 87 সালের কথা আর কি, ওনারা ডিস্ট্রিবিউট করে নিচ্ছেন নিজেরা ভাই বোনদের। তো উনি ওই টাকা দিয়ে স্টক মার্কেটে তখন দেখছেন, উনি তখন বাটার শেয়ার কিনছিলেন, তখন বাটাসু আর কি। বলছে যে আপনি যে বললেন ঢেউ, যে বাটা কিন্তু দেখবেন যে এখনো কোনো ঢেউ নাই বাটার। আচ্ছা, উনি বলছেন যে তখন এই শেয়ারটার দাম ছিল 40 টাকা। ওকে, এখন আপনি দেখেন যে বাটার দাম কত। আর এটা এখন কত বছর হয়েছে, 87 সাল থেকে 2026 কত হয়, 39 বছর। আপনি এখন দেখেন কত দাম হয়েছে। আমি ডিভিডেন্ডের হিসাব পরে আসতেছি। ওকে, বাটাসুর শেয়ার এটা 850 বা 820-30 টাকা এরকম পসিবলি। এটা সর্বোচ্চ 900-950 টাকায় উঠে। যদি আমি কিছুটা ওঠানামা করে, আচ্ছা আজকেরটা না, আজকেরটা লাস্ট হচ্ছে 839। তো উনি বলছেন যে উনি তখন যে কিনছেন, তখন তো এখন ডিজিটাল যত এই যে মোবাইল অ্যাপ এগুলো কিছু নাই, তখন কাগজে গেল, এই যে কি বলে মানে গিয়ে শেয়ার কেনা বেচা করতে হতো। এখনকার মতো ঘরে বসে তো প্রশ্নই আসে না। অর্থাৎ এই মতিঝিলে আসতে হইতো শেয়ার কেনা বেচা করার জন্য। ওই যে ফিল্মে যেরকম দেখা, এইভাবে মানে সার্টিফিকেট বিক্রির মতো করে শেয়ার কেনা বেচা হইতো, মাছের বাজারের মতো আর কি। ওই সময়ের কেনা শেয়ার উনি এখন পর্যন্ত বেচেন। এখন আপনি যদি টাকার অঙ্কের চিন্তা করেন, আর উনি মানে উনি এখান থেকে যে ডিভিডেন্ড পায়, উনি যদি কিছু নাও করে, মানে ওনার মানে 3 জেনারেশন চলে যেতে হবে বাটার শেয়ারের ডিভিডেন্ড। মানে এটা তো আপনি বলছেন সেই সময়ের কথা। আমি আরো একটু পরে স্কয়ারের কথা, 2006 সালে যারা চাকরি থেকে রিটায়ারমেন্টে গেছে, ওরকম বিশেষ আর্মি অফিসার এই কাজটা খুব বেশি করে, যারা বুঝে শেয়ার বাজার। ওনারা করে কি, ভালো ভালো ব্লু চিপ কোম্পানির শেয়ার কিনে ফেলে পেনশনের টাকা দিয়ে। ওই সময় যে 20 লাখ টাকা পরিমাণে শেয়ার কিনছে 2006 সালে, 20 লাখ টাকা কিন্তু এখন কিছুই না এখন। এবং সে যদি ওইটা শেয়ারটা না বেঁচে থাকে, প্রতি বছর যে ডিভিডেন্ড পায়, ওই ডিভিডেন্ডটার মধ্যে কিছু অংশ সে আবারও রিইনভেস্ট করে থাকে, আক্ষরিক অর্থে তার এবং তার ছেলেমেয়ের জন্য কিছু করা লাগতেছে না, শুধু 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট। মানে তার সংসার খরচের টাকা শুধু ডিভিডেন্ড দিয়ে চলে আসে। সেটা কি পরিমাণ, বছরে আপনি মানে 12-13 লাখের কম না। এখন এটা যদি বুঝাইতে হয়, এটা আমাকে অঙ্ক করে বুঝাইতে হবে, এটা আপনাকে এটা আলাদা, এইখানে এটা সম্ভব না। আচ্ছা, আমাকে ফার্স্টে বলেন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এটা কি একটা অ্যাসেট কিনা? ডেফিনেটলি এটা অ্যাসেট। আপনার নিজের ব্যবসা যদি অ্যাসেট হয়, তাহলে স্কয়ার ফার্মার স্টক কেন অ্যাসেট হবে? ওকে, এখন একটা কথা আছে যে স্কয়ার ফার্মার বা জিপির শেয়ার কিনে তুমি ভুলে যাও, এই কথাটা কি সত্য কিনা? হ্যাঁ, সত্য। আরো আছে মাল্টিন্যাশনাল কিছু কোম্পানি আছে, যেমন আপনার ইউনিলিভার, ম্যারিকো, বার্জার, এগুলো সেম অবস্থা। আচ্ছা, কিনে ভুলে যাব মানে আমি খালি টাকা ঢালতেই থাকবো, ব্যাপারটা কি হচ্ছে এরকম? হ্যাঁ, টাকা ঢালতে থাকবেন, একটা মুখস্থ কথা এটা না। আপনি এটা ধরেন, এটা পি রেশিওটা একটু চেক করতে হবে আর কি। পি রেশিও কি জিনিস? পি রেশিও হচ্ছে প্রাইস পার আর্নিং রেশিও, অর্থাৎ মানে একটা শেয়ারের মানে দাম যত। আপনারা বুঝতে পারছেন আমি শেয়ার মার্কেট সম্পর্কে কিছুই জানি না, যার কারণে পি রেশিও কি জিনিস আমি বোঝার চেষ্টা করছি। এটা হচ্ছে প্রাইস পার আর্নিং।
অর্থাৎ Okay. একটা শেয়ারের দাম যত, হুম। হ্যাঁ, ওই ওই একটা শেয়ারের পেছনে তার কত টাকা ইনকাম হয়, প্রফিট হয়। ওকে, কাজে মানে আর্নিং প্রাইসের চেয়ে আর্নিং যদি বেশি হয়, অর্থাৎ এই অনুপাতটা যত মানে উপরে থাকবে প্রাইস, নিচে থাকবে আর্নিং, ঠিক আছে? তাহলে আর্নিং যত বেশি হবে তত এটা কি কমে যাবে, অনুপাতটা, রেশিওটা কমে যাবে। আচ্ছা মনে Ratio করেন কম যে থাকাটা ভালো। বাটার পিই রেশিও হচ্ছে 38.81। এখানে তাহলে আর একটু বুঝাবে, তাহলে তো লো পেইড, লার্জ পেইড, বাটার এই পি রেশিও দিয়ে এটাকে খারাপ বলা যাবে না। আচ্ছা ব্যাপারটা বুঝান যে মানে সাধারণত বাটার পিই দেখা যায় যে- রেশিও হচ্ছে এটাকে আপনি খারাপ যেটা হয় বলছেন কি, না। খারাপ বলছি না, কারণ হচ্ছে এর হচ্ছে শেয়ার সংখ্যা কম। হুম হুম শেয়ার সংখ্যা যখন কম থাকে, অর্থাৎ বাজারের একটা নিয়মে হচ্ছে আপনার প্রোডাক্ট যদি কম থাকে, ডিমান্ড যদি বেশি থাকে সেই প্রোডাক্ট কেনার, তাহলে প্রোডাক্টের দাম অটোমেটিক্যালি বাড়ে। কোনো লো পেড আপ ক্যাপিটালগুলোর একটা শেয়ারগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কোম্পানিগুলোর যে এদের শেয়ার সংখ্যা কম বাজারে, তো স্বাভাবিকভাবেই ওগুলো যদি আর্নিং বেশি থাকে, মানুষজন ওগুলো কিনতে চায় বেশি, তখন ওই শেয়ারগুলার মানে দাম অনেক বেশি থাকে। না আপনি আমাকে একটা জিনিস বলেন যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পিই রেশিও হচ্ছে না, পি 7.9। রেশিও, স্কোয়ারে পি রেশিও দিয়ে হুম। বাটাকে জাজ করা যাবে না। কেন? তাহলে আমি কি দেখে জাজ দুইটা কারণ করব? হচ্ছে, হ্যাঁ, একই সেক্টরে হইতে হবে। আপনি স্কোয়ারের সাথে একমিকে কম্পেয়ার করতে পারবেন, স্কোয়ারের সাথে রেনাটাকে কম্পেয়ার করতে পারবেন। আবার এখানে কথা আছে লার্জ পে স্কোয়ার যেই পরিমাণ লার্জ, আমি আর একটু বুঝে বলি, যেমন হুম। স্কোয়ারের শেয়ারের সংখ্যা অনেক। হুম। এখন আপনি কখনই শুনেন বাংলাদেশ হিস্ট্রিক্যালে যত স্ক্যাম হয়েছে, যত কারাপশন হয়েছে শেয়ার মার্কেটের জগতে, হুম। স্কোয়ার নিয়ে হয় নাই কখনো এই ঘটনা। হুম। মানে স্কোয়ারের দাম কখনো এত বাড়ে না কেন, আবার কখনো একদম ধাপ করে পড়ে যায় না কেন? কারণ ওর শেয়ারের সংখ্যা এত বেশি যে এখানে আপনার মানে এটাকে একুমুলেট করা সম্ভব না। আচ্ছা রেনাটার পিই রেশিও হচ্ছে 22.22। এটা যে আপনি পেড আপ ক্যাপিটাল দেখেন কত, দেখুন পেড আপ ক্যাপিটাল কম, স্কোয়ারের চেয়ে শেয়ার সংখ্যা অনেক কম, এই কারণে তার পি রেশিও বেশি। মানে তাহলে মনে করেন যে আমি ইনভেস্ট করতে যাব, ঠিক আছে, আপনি বলছেন যে স্কয়ারের ভেরি স্টেবল শেয়ার, তুমি স্কয়ারে ইনভেস্ট করো, ঠিক আছে আমি মেনে নিলাম, কিন্তু স্কয়ারের পি রেশিও হচ্ছে 7.9। এখন রেনাটা তো ভালো একটা কোম্পানি তাই না? জি, জি। রেনাটার কিন্তু সময় 1,000 টাকার উপরেও ছিল, 1200-1300 টাকা হ্যাঁ সম্ভবত ছিল। এক্স্যাক্টলি, এটা হ্যাঁ। যখন একদম হল্টেড কন্ডিশনে ছিল তখনই, হল্টেড না তো মানে ফ্লোর প্রাইসে ছিল। ফ্লোর প্রাইসে যখন ছিল তখন 1217 টাকা ছিল। ওটা কারণ হচ্ছে যে ওর রাইট শেয়ার ইস্যু হয়েছে, রাইট শেয়ার যখন ইস্যু হয় অটোমেটিক প্রাইস অ্যাডজাস্ট হয়। আচ্ছা ঠিক আছে, তারপর অ্যাডজাস্টমেন্ট হয়েছে। অ্যাডজাস্টমেন্ট যখন রাইট শেয়ার, কারণ আরেকটা ঘটনা, শেয়ারের সংখ্যা বাড়ে, অনেকেই আছে যে আইপিওর মতো রাইট শেয়ারটা যখন অ্যাকাউন্টে আসে সে বেচে দেয়, এখান থেকে কিছু প্রফিট হয় আর কি, সেটা ধরে রাখে না। তাইলে কি হলো যে হঠাৎ করে শেয়ারের মানে সাপ্লাই বেড়ে গেছে, তখন আরো পড়ে। তাই রাইট শেয়ারের একটা ধাক্কায় হয় কি একটা কোম্পানি পড়ে যায়। কোম্পানি যদি ভালো হয়, তার বিজনেস যদি ভালো হয়, এই পড়াটাকে এত ওয়ারির হওয়ার, আমার নিজের এরকম একটা অভিজ্ঞতা আছে, যেমন সিনোবাংলায় রাইট শেয়ারের কারণে এটা আমার রাইট শেয়ারটা কি? রাইট শেয়ার হচ্ছে যারা এর মধ্যে এটা শেয়ার হোল্ডার আছে, সে যেটা করে সেটা হচ্ছে আরো কিছু টাকা তার দরকার, মানে ঋণ, মানে তার ব্যবসাটাকে বাড়ানোর জন্য। সে তো একবার বাড়াইছে যখন শেয়ার মার্কেটে সে ঢুকছে আইপিও হিসেবে, ঢুকছে, কিন্তু এরপরও চলতে পথে সে ডিমান্ড প্রয়োজন করলো যে তার ব্যবসাটাকে আরো সম্পর্কে আরো টাকা দরকার, তখন সে কিভাবে টাকাটা কালেক্ট করবে শেয়ার মার্কেট থেকে? সে যেটা করে যে সে আরো শেয়ার সংখ্যা বাড়ায়। ওকে, কিন্তু এই শেয়ারটা সবাই কিনতে পারবে না, মানে যারা ওই কোম্পানির শেয়ার হোল্ডার শুধু তারাই কিনতে পারবে ইতিপূর্বে, ওই পর্যন্ত একটা নির্দিষ্ট ডেট ঠিক করে, ওই ডেটের মধ্যে যারা ওই কোম্পানির শেয়ার হোল্ডার, এটা স্পন্সর ডিরেক্টর হোক, এটা ইনস্টিটিউট হোক, এটা পাবলিক হোক, তারাই শুধু এখন কত পাবে সেটাও ওরা নির্ধারণ করে, যে ধরেন 3টা শেয়ারের বিপরীতে সে 1টা শেয়ার পাবে, 2টার বিপরীতে 1টা পাবে, অথবা 1টার বিপরীতে 1টা পাবে। তো এইভাবে এটা এখন ধরেন আমি ধরে নিলাম যে কারো 50 লক্ষ পাবলিক শেয়ার হোল্ডিং, মানে সাধারণ মানুষের সাথে 50 লক্ষ শেয়ার আছে, তো 1:1 যদি হয় এটা কিন্তু ডবল হয়ে গেল। 1:1 হলে ডাবল হয়ে গেল, মানে 50 আমার একটা শেয়ার হলে এর বিপরীতে আমি আরেকটা শেয়ার কিনতে পারবো, এবং সেই কেনাটা কি সেটার দাম নির্ধারণ করা থাকে, সেটা কারেন্ট প্রাইসের চেয়ে অনেক কম দামে পাওয়া যায়। মানে বাজারে যদি ওর দাম 1000 টাকা হয়, যখন রাইট শেয়ার দিচ্ছে তখন দাম যদি 1000 টাকা হয়, সেটা সে অফারই করতেছে আমাকে হচ্ছে 600 টাকায়। খুব চিন্তা করেন যে একটা কাট অফ ডেট থাকে, ওই ডেটের মধ্যে আমি 600 টাকায় পেয়ে গেছি রাইট শেয়ার, কিন্তু ওর তো ওই 1000 টাকা থেকে 600 টাকা নামতে তো কয়েক সপ্তাহ সময় লাগবে। আমি যেটা করলাম যে যেদিন আমি এটা আমার অ্যাকাউন্টে ঢুকছে, পরের দিন আমি এটাকে এই 900 টাকা হল্ট মানে হয়েছে 900 টাকা বিক্রি, তাও তো আমার 300 টাকা লাভ। আচ্ছা এরকম রাইট শেয়ার কি কোম্পানিগুলো করে? হ্যাঁ, এই যে রেনাটারও কয়েকদিন আগে হয়েছে, এটা কয়েক মাস আগে, সম্ভবত 2025-এ হয়েছে এটা। মানে প্রায় এর প্রতি বছরই কিছু না কিছু কোম্পানি রাইট শেয়ার। এটার ইনফরমেশন কোথায় থাকে?
ওই যে আপনার আসে, মানে আপনার ব্রোকার হাউস থেকে আপনি নিতে পারবেন, মিডিয়াতে নিউজ আসে, মানে স্টক মার্কেট রিলেটেড এগুলো আসে যে এখন রাইট শেয়ার সেল অথবা হবে যে আপনি আমার স্টকে যে যাচ্ছেন ওই কোম্পানিতে গেলে নিচে ওদের যে নিউজ থাকে, নিউজের মধ্যে এটা দেওয়া থাকে যে তারা রাইট শেয়ার ইস্যু করতেছে এবং রাইট শেয়ার তারা অফার করতেছে আর কি। ওকে, কয়েকদিন আগে এই যে এই ইউনুস গভর্নমেন্টের ডক্টর ইউনুস গভর্নমেন্টের সময় বার্জার রাইট শেয়ার দিছে 1:1 হিসেবে। তো এটা তো আমাকে বলেন না আপনি। আপনার বার্জার কেনা ছিল? বলবেন না। আপনার তো কেনা ছিল না? কেনা ছিল তো কিছুটা। বার্জার ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি জিজ্ঞেস করলে অবশ্যই জানতে পারতেন। আচ্ছা, যেরকম ওটা আমার কেনা ছিল হচ্ছে আমি 1800 সামথিং, না 1800 বা 1750 টাকায় কেনা ছিল। এখন এটা আমার দাম হয়েছে 1405 টাকা বা 60 টাকা, কারণ আমি রাইট শেয়ার পাইছি। আচ্ছা, মানে এটা এভারেজ হয়ে নিচে নেমে আসছে। এখন এইটা কিন্তু যেদিন 2000 টাকা হয়ে যাবে সেদিন আমার কত টাকা লাভ, আমি যদি জাস্ট বিক্রিও করি, আমি যদি এই শেয়ার কখনো বাজারে বিক্রি করবো না। কেন বিক্রি করবো না এটা আবার ব্যাখ্যা আছে, মানে এই ব্যাখ্যা স্টক মার্কেটের ব্যাখ্যা না, এটা হচ্ছে আমার মেইন বাজারের ব্যাখ্যা। আচ্ছা, আমরা একটু আগের ইয়াতে ফিরে আসি। আপনি শুরু করছিলেন যে টাকা নিয়ে, হোয়াট ইজ মানি। এখন শেয়ার মার্কেটে মনে করেন যে আমি যদি এখন আমার ওয়াইফের কাছে শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে যাই, ও আমাকে বকা দিবে। ভয় পাবে আর কি, ভয় পাবে না, ও আমাকে বকা দিবে, টাকা পয়সা নষ্ট করার আর কি সব ধান্দা করতেছে আর কি। এক্স্যাক্টলি, সবারই এটাই ধারণা আর কি। বলবে যে তুমি আজীবন লসে ছিলা, এখনো লসে যাচ্ছ, ব্যাপারটা এরকম। মাথা সব শেষ, তার সব ছিঁড়ে গেছে এবং কোনো মতেই কার পাল্লায় যে পড়ছে। তো এখন আপনি বলতে চাচ্ছেন যে শেয়ার মার্কেটটাকে আমি একটা ইনভেস্টমেন্ট হিসেবে ধরবো, ফাইন ইনভেস্টমেন্ট না, শুধু আমি বলবো যে এটা আপনি আপনার সন্তানের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়ে দিবেন। দিস ইজ ইওর অ্যাসেট, ডিস্ট্রিবিউট করে দিতে পারলাম। ওকে, ফাইন। যে আপনি দুনিয়াতে যখন থাকবেন না, উত্তরাধিকারীতে তারা এটা পাবে। আচ্ছা, এবং আমি আরেকটু বলি, ইন্ডিয়াতে যেটা হয়, ওরা তো মানে হিন্দুদের যেটা গোল্ড প্রচুর পরিমাণে ওরা রাখে, বিয়ের সময় প্রচুর গোল্ড দেয় ওরা আরেকটা জিনিস দেয় ইন্ডিয়াতে, সেটা হচ্ছে শেয়ার, অর্থাৎ মানে গিফট হিসেবে তারা শেয়ার দেয়। আচ্ছা, এটা কি দেওয়া যায়? মানে নাম ট্রান্সফার করা যায়? না, নাম ট্রান্সফার করে না। যেরকম তার ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, তো মেয়ের বাবা করতেছে কি তার মানে মেয়ের হাজবেন্ডকে, মানে তোমার অ্যাকাউন্ট, তোমার বিয়ে অ্যাকাউন্ট ব্রোকার হাউসকে বলো যে আমি এইচএফডিসির শেয়ার কিনাম, তোমাকে এতটা শেয়ার গিফট করবো। আচ্ছা, মানে ক্যাশটা সে দিচ্ছে। ওকে, তাহলে ওদের কালচারটা হচ্ছে এরকম। এবং এটা ওরা 3 জেনারেশন, মানে ইন্ডিয়ান স্টক মার্কেট মুম্বাইয়ের তো সে ব্রিটিশ পিরিয়ড থেকে 3 জেনারেশন ধরে একই কোম্পানির স্টক ধরে আছে। মানে দাদা কিনছিল, বাবা, এখন মানে নাতিরা এটা ক্যারি করতেছে। আপনি জানেন শেয়ার মার্কেটের কিভাবে শেয়ার মার্কেট শুরু হয়েছিল, স্টক মার্কেটটা একটু বলেন তো। এটা হচ্ছে 1600 শতকের দিকের ঘটনা। ওই সময় নেদারল্যান্ডে আর কি, নেদারল্যান্ড ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওরা প্রথম, এর আগেও ছিল বিভিন্ন ফরম্যাটে, ইভেন মানে আব্বাসীয় খেলাফতের যুগেও ছিল, ওই যে ইসলামী ব্যাংকে যেটা বলে মুদারাবা, এরকম মুবাশশারা কি জানি বলে ওরা, আমি ডিটেইলস জানি, মানে মোট কথা এগুলো হচ্ছে অংশীদারিত্বমূলক ব্যবসা। এখন স্টক মার্কেটটা কি আর এটা আগে বুঝতে হবে। সেটা হচ্ছে তো তখন যারা শিপ ভয়েজে যাইতো আর কি, যে ওরা কলোনি করার জন্য বা ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যাইতো, তো ওর হাতে যেই পরিমাণ টাকা ছিল একটা শিপ রওনা করার জন্য, ওই পরিমাণ টাকা ওর হাতে নেই। তখন সে করতো কি, সে অফার করতো যে আমার এই ভয়েজের শেয়ার তোমরা নাও, এই সমুদ্র যাত্রার শেয়ার কারা কারা নিবে। সেই জন্য সে একটা দলিল ইস্যু করতো, ওখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাইন থাকতো বা ওই জাহাজের মালিকের যিনি ক্যাপ্টেন তার সাইন থাকতো। তো এর মাধ্যমে তারা টাকা কালেক্ট করতো, চুক্তিতে থাকতো। এই যে আমি ইন্ডিয়াতে যাচ্ছি বা ইন্দোনেশিয়ায় যাচ্ছি, ওখান থেকে যে মালপত্র এনে এখানে বা অন্য জায়গায় গিয়ে যে বেচবো, এই যে প্রফিটটা হবে, এই প্রফিটের শেয়ার তুমি পাবা, মানে ডিভিডেন্ড পাবা। ওকে। এখন কথা হচ্ছে যে তখন তো এত জাহাজগুলো তো এখনকার মতো আধুনিক জাহাজ ছিল না, মাঝে তো ঝড়ও হইতো, ডাকাত পড়তো, জাহাজ ডুবে যেত, তো তাহলে কি হইতো, লস হইতো। একদম সেম স্টক মার্কেট, তখন সে টাকা পাবে না। তখন এরকম একটা সম্ভবত ছিল যে এই যে লস হলো, এই লসের উপর আবার একটা ব্যবসা আছে, এটা আমি বলতে পারবো না, এটা আমার মানে ডেটের উপর একটা বিজনেস আছে, জানা নাই, এটা বলতে পারবো না আমি, কিন্তু আমি একদম বেসিক ব্যাপারটা বললাম। তো এইটাকে 1602 সালে প্রথম ইনস্টিটিউশনাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা রূপ দিল, সেটা হচ্ছে প্রথম স্টক মার্কেট। এরপরে ইউরোপ হয়ে পরে এটা আস্তে আস্তে ডেভেলপ হয়েছে আর কি। এখন এটা আধুনিক। এখন স্টক মার্কেটটা কেন, আমি একটা ব্যবসা করি, এখন আমার ব্যবসার এই টোটাল ভ্যালুয়েশন হচ্ছে 100 কোটি টাকা,
আমি ব্যবসাটাকে, ধর আমার একটা ওষুধ কোম্পানি আছে, হুম। ওষুধ, এখন আমি চিন্তা করছি যে আমার প্রোডাক্ট বাড়াবো, আমাকে আরেকটা কারখানা করতে হবে, কিন্তু আমার এটার জন্য লাগবে আরো 70 কোটি টাকা লাগবে, আমার কাছে এই টাকাটা নেই। আমি টাকাটা কিভাবে পাইতে পারি? কয়েকটা ভাবে পাইতে পারি। সেটা হচ্ছে যে আমি এখানে আমার পরিচিত বন্ধু বান্ধবদেরকে পার্টনার করতে পারি। ইনভেস্টর আমি নিয়ে আসলাম। এটা আমার পার্সোনাল ব্যক্তিগত উদ্যোগ। ধরুন আমি আপনাকে অফার করলাম যে আপনি 35 কোটি টাকা এখানে, এটা দলিলের মাধ্যমে আপনি এটা শরিক হন, পার্টনার হন। আরেকজনকে আরো 2 বন্ধুকে নিলাম, তারা সব মিলে 70 কোটি টাকা, এটা একটা হতে পারে। এটার সাথে সরকারের কোনো সম্পর্ক নাই, এটা একান্ত আমাদের নিজেদের মধ্যকার চুক্তি। আরেকটা হতে পারে আমি ব্যাংকের কাছে যেতে পারি, ব্যাংকে আমি লোন নেব এত বছরের জন্য, তার বিপরীতে আমি ব্যাংকে আমি সুদ বা ইন্টারেস্ট দেবো আর কি। এটা একটা। থার্ড উপায় হচ্ছে স্টক মার্কেট। অর্থাৎ ওই যে আমি যে পার্সোনাল উদ্যোগে আমার বন্ধু বান্ধবদেরকে খুঁজে অংশীদার করছি, এবার আমি বন্ধু বান্ধবের কাছে যাব না, আমি এটা সাধারণ মানুষের কাছে চলে যাবো। সবাইকে আমি আহ্বান করবো যে আমার এই ব্যবসায় আপনারা মানে শেয়ার কিনেন। তো এই যে টাকাটা কালেক্ট হবে, সেটা দিয়ে আমি একটা নতুন জমি কিনবো, নতুন কারখানা করবো, বিজনেস এক্সপানশন হবে। কিন্তু বাংলাদেশে তো এই মনে করেন যে আফটার আইপিও যে টাকাটা যেটা আসে, মনে করেন এরকম হতে পারে না, কারণ আমরা তো চোরের জাত, বুঝেন না, এটা হয় যে আমি ভেগে গেলাম। না, ভেগে যায় না, মানে টাকাটা আসলে যেই পারপাস দেখায় সে সরকারের কাছ থেকে অনুমতি নিছিল, ওই পারপাসে সে খরচ করতেছে না আর কি। তখন তো আলটিমেটলি ফুয়াং ফুডের ক্ষেত্রে আমি বলাটা উচিত না যে এই টাকাটা বিদেশে পাচার হয়ে গেছে আর কি। এখন এটা হচ্ছে মানুষের এটা বোঝা উচিত যে আসলে সে যে কিনতেছে শেয়ার, ওর আসল বিজনেসটা কিরকম। এই জন্য আমি এই কথা বলি যে আপনি যখন দোকানে যাচ্ছেন বা বাজারে যাচ্ছেন, আপনি কিনলে লাখ সাবানটা কিনতেছেন, কিন্তু কেয়া সাবানটা কিনতেছেন না। কথার কথা বলতেছি, আপনার বাসায় নিশ্চয়ই কেয়া সাবান ইউজ করে না? করে। আমি কথার কথা বললাম, হ্যাঁ, এটা জাস্ট বলার জন্য, একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম আর কি। হ্যাঁ, আপনি শ্যাম্পু ইউজ করলে এই যে ইউনিলিভারের যতগুলো ব্র্যান্ড আছে, সানসিল্ক, ক্লিয়ার, এই হেড এন্ড শোল্ডার্স ইউজ করেন, এর বাইরে গেলে ইন্ডিয়ান কিছু হিমালয়, এগুলাই তো কেন স্কোয়ারের আছে না, স্কোয়ার ইউজ করেন, আমি বলছি মানে বলতেছি আর কি। কিন্তু খুব অফ ট্র্যাকের অনেক শ্যাম্পু তো আছে যেগুলো পাড়ার ছোট ছোট দোকানের উপর, ওগুলো তো ইউজ করেন। তাহলে আপনি কেন ওই ইউনিলিভারের শেয়ার না কিনে ওই যে ওই অখ্যাত কোম্পানি যার বেচা বিক্রি নাই, ওই শেয়ারটা কেন কিনবেন আপনি? সো whenever you are going to buy, তখন আপনার মার্কেটের দিকে না তাকিয়ে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোম্পানি। আমাকে ব্যবসাটাকে বুঝতে হবে যে ওর ব্যবসাটা আসলেও ভালো চলতেছে কিনা। ওকে। এবং শুধু ব্যবসা ভালো চলছে সেটা না, ওর ব্যবসার ট্র্যাক রেকর্ড কি, অর্থাৎ কত বছর ধরে এই বিজনেসটা করতেছে। ওকে, আমি আবার একটু আগের দিকে ফিরে আসি। সেটা হচ্ছে যে আপনি, বিকজ দ্য মিনিং অফ মানি ইজ টোটালি রিলেটেড উইথ দ্য মিনিং অফ ইনভেস্টমেন্ট। যে টাকা জিনিসটাকে যদি আমি বুঝতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে ইনভেস্টমেন্ট আমার কি জিনিস। আচ্ছা, যেমন মনে করেন ফর অ্যান এক্সাম্পল, আপনি যে কাজ করেন সেই কাজের বিনিময়ে আপনি বেতন পাচ্ছেন, মানে টাকা পাচ্ছেন। একজন রিক্সা চালক, সেও তার কাজের বিনিময়ে সে টাকা পাচ্ছে। তার মানে টাকাটা হচ্ছে তার কাজের বিনিময়ে সে শ্রম দিয়ে সে জিনিসটা পাচ্ছে। কিন্তু যখন বড় বড় কোম্পানিগুলো যখন চুক্তি করে, তখন এই টাকাটা, তাদের ভিতরে যে চুক্তিটা হয়, তাদের চুক্তিটা টাকার মাধ্যমে হয়, ফাইন, বাট টাকাটা তখন কিন্তু কাজ থাকে না, বরঞ্চ তাদের ভিতর যে একটা চুক্তি হলো, চুক্তিটার মাধ্যম হচ্ছে টাকা। টাকা এক্সচেঞ্জ মিডিয়া হিসেবে ওই সময় কাজ করছে। বাট আপনার আমার ক্ষেত্রে যারা আম জনতা, তাদের ক্ষেত্রে টাকাটা কিন্তু এক্সচেঞ্জ মিডিয়া হিসেবে কাজ করছে না, এটাকে নিজেকে ইটসেলফ একটা ওয়েলথ মনে করতেছে। আচ্ছা, তারপর মনে করেন টাকা ডিম দিয়ে আরেকটা টাকা তৈরি করলে কিনা সবসময় মাথায় এটা গেঁথে থাকে। আর ওই যে ব্যাংকে ইন্টারেস্ট রেট যখন কমে যায়, দেশের অর্থনীতি যত ভালো করবে ইন্টারেস্ট রেট তত কমবে, তখন তো আমার এফডিআর এর ভ্যালু কমতে থাকে, মূল্যস্ফীতি, মানে আজকে 1 কোটি টাকার যে দাম, মানে 30 বছর পর তো ওই দাম থাকবে না। হ্যাঁ, মানে 1 কোটি টাকার ইন্টারেস্ট দিয়ে আমি আমার সংসার চালাইতে পারতেছি, 30 বছর পর 1 কোটি টাকা ইন্টারেস্ট দিয়ে আপনি তো সংসার চালাইতে পারবেন না। এটা তো গেল হচ্ছিল যে বিকজ আমজনতা টাকা নিয়ে যেভাবে চিন্তা করছে, সেইটা নিয়ে উপরের মানুষজন টাকা নিয়ে সেই অঙ্কটা খেলছে। হ্যাঁ, সেটা তো হচ্ছে গ্রোথ অ্যান্ড এটা খেলা বলবো না, তারা পারফেক্ট কাজটাই করতেছে, তারা ব্যবসা করতেছে, বিজনেস করতেছে। তারা তো, আমি 2 নম্বরই বা ধান্দাবাজি সেটা তো ভিন্ন বিষয়, বাট জেনুইনলি যদি বলি ব্যবসা করা তো দোষের কোনো কিছু না, দোষের কিছু না। আমি বলছি যে আমজনতা টাকাটাকে চিন্তা করছে যে এটা হচ্ছে তার শ্রমের বিনিময়, এটা তার অর্জন, শ্রমের বিনিময়। কিন্তু টাকাটা আসলে হচ্ছে যে একটা
এক্সচেঞ্জ মিডিয়া, যে এক্সচেঞ্জ মিডিয়ার মাধ্যমে আপনি কোনো কাজ করবেন, সেটা আপনার ফাইন্যান্সিয়াল হোক, আপনার ইন্টেলেকচুয়াল হোক। লাইক আপনি যখন দেশের বাইরে যখন আপনার আত্মীয় স্বজন যখন পড়তে যাচ্ছে, তখন মনে করেন যে ইউকেতে যখন পড়তে যাচ্ছে 1 থেকে 1.5 কোটি টাকা লাগে, মনে করেন মাস্টার্স করতে যাচ্ছে 1 থেকে 1.5 কোটি টাকা লাগে। তাহলে এই যে এই 1 থেকে 1.5 কোটি টাকা সে যে ইউকেতে গেল, এইটার মাধ্যমে সে একটা সার্টিফিকেট নিয়ে আসলো, তাহলে টাকাটা কিন্তু এই সার্টিফিকেটটাকে ভ্যালু, মানে এই সার্টিফিকেটের ভ্যালুয়েশনটা কিন্তু টাকাটা না, বরঞ্চ সে ওখান থেকে যে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসলো, যে নলেজটা নিয়ে আসলো বাংলাদেশে, এবং পরবর্তীতে যাহা হবে সেইটার একটা এক্সচেঞ্জ মিডিয়া হচ্ছে টাকাটা। তার মানে টাকাটার অনেকগুলো মিনিং আছে এখানে। এবং যদি বলেন যে কাগজের মুদ্রা, আসলে তো কাগজ এখন আবার ধর্মের ব্যাপার চলে আসবে, যে এই ফিয়াট কারেন্সির তো কোনো মূল্য নাই, এক্সেট্রা এক্সেট্রা, অনেক ধরনের কথাবার্তা চলে আসবে। ঠিক আছে, আমরা ওইদিকে না যাই, বাট কথাটা হচ্ছিল যে টাকাটাকে অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে আপনি মনে করেন যে আপনি ইনভেস্ট করলেন, আপনি যখন ইনভেস্টমেন্টে যাবেন, মানে একটা অ্যাসেট বিল্ড আপ করতে যাবেন, তখন বাংলাদেশের পার্সপেক্টিভে ফর ইওর ফিউচার আপনি কি জমিতে ইনভেস্ট করবেন, নাকি একটা বাড়ি করতে ইনভেস্ট করবেন, নাকি একটা খামার করতে ইনভেস্ট করবেন, নাকি আপনি শেয়ার মার্কেট ইনভেস্ট করবেন? বাংলাদেশে যদি পারফেক্ট আপনার হচ্ছে যে অনেক টাকা থাকে, মানে জমি কেনা, অনেক টাকা না, মনে করেন যে আপনার আমার লেভেলে, হ্যাঁ আপনার আমার লেভেলে জমির উপর সারা দুনিয়াতে ল্যান্ডের উপর কোনো কিছু নেই। এটা শুধু বাংলাদেশ না, ল্যান্ড হচ্ছে 1 নম্বর। ওকে, ল্যান্ড নট বাড়ি, বাড়ি না, ল্যান্ড। আপনি এখন এটা জমি ভ্যালু এক এক জায়গায় এক এক রকম। ঢাকা শহরের জমি আর একটা ওই মানে বলো মানিকগঞ্জের একদম চর এলাকার জমির দাম তো একরকম হবে না, বাট জমি সবসময় জমি। ওকে, মানে ল্যান্ড ইনভেস্টমেন্ট হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। কিছু কন্ডিশন থাকে যে আপনার সিকিউরিটি কিরকম, সিকিউরিটি কনসেপ্ট, যে আপনার জমি কোনো হাউজিং সোসাইটি দখল করে নিবে কিনা, বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে এটা দখল হয়ে যাবে কিনা, বা জমিতে কোনো ভেজাল আছে কিনা, মানে কেনার সময় এইটার মানে মালিকানা নিয়ে কোনো ঝামেলা আছে কিনা, এগুলো যদি প্রবলেম না থাকে, জমির উপর আর কোনো কিছু নেই। ওকে, সেকেন্ড যদি বলেন বাংলাদেশ হিসেবে, এরপরে আমি বলবো যে ব্যবসা, বিজনেস, নিজেই কোনো বিজনেস করা। বিজনেস তো একটা অ্যাসেট আর কি, হ্যাঁ, অর্থাৎ আপনি একটা বিজনেস ওন করবেন, বিজনেস করবেন। 3 নম্বরে বলবেন আপনি, আমি বলবো স্টক মার্কেট, আর 4 আমি বলবো গোল্ড। গোল্ডকে পিছিয়ে রাখতেছেন। আর হচ্ছে ব্যাংকে ডিপিএস অথবা লাইফ ইন্স্যুরেন্স, অথবা আপনার ব্যাংকে ডিপিএস, এফডিআর, সব ব্যাপারে আমার একটা কথা, যে আমার সংসারের যা খরচ হয় প্রতি মাস, মানে বছরে যা খরচ হয়, ওই পরিমাণ টাকা আমার ব্যাংকে এফডিআর থাকে না। এর চেয়ে বেশি আর এফডিআর বা সঞ্চয় রাখার কোনো প্রয়োজন নেই। এই উদ্দেশ্যটা হচ্ছে এটা, যে এটা আমার ইমার্জেন্সি ফান্ড, আমার যে কোনো একটা প্রয়োজনে যাতে আমি ওখান থেকে ক্যাশ করে খরচ করতে পারি, মানে এটা রেডি মানি, আর মানে কমপ্লিট লিকুইড মানিটা, যে কোনো ইমার্জেন্সির জন্য। কি পরিমাণ হবে, যে আমার সংসার চালানোর যে 1 বছরের যে খরচ, আমি ধরি না এক এক ফ্যামিলিতে এক এক রকম, আমি যদি ধরি যে কারো যদি পুরো সংসারটা চাই 1 লাখ টাকা খরচ, তার মানে তার 12 লাখ টাকা বছরে, তো 12 লাখ টাকার এফডিআর বা 10-12 লাখ টাকা এফডিআর এনাফ। এর চেয়ে বেশি কখনোই ব্যাংকে ডিপিএস এফডিআর করা উচিত না। আচ্ছা, তো শেয়ার মার্কেট, স্টক মার্কেটে মনে করেন যে আমি, আচ্ছা হ্যাঁ বলেন, কিন্তু হচ্ছে যে একজন বয়স্ক মানুষ যে মাত্র চাকরি শেষ করছে, যিনি এত মাথায় হেডেক নিতে পারবে না, তার জন্য আবার এই কথাটা ঠিক না। ওকে, মানে সে তো এত রিস্ক নিতে পারবে না, সে নতুন, খুব কম মানুষ, সেই প্রাণের মেজর আমজাদ হোসেনের মতো সবাই তো না, যে উনি রিটায়ারমেন্টের পরে গিয়ে ব্যবসা শুরু করছে, সে তো ওটা পারবে না। স্টক মার্কেটও সে মাথায় লোড নিতে চায় না। এখন তার জন্য সে চাকরি শেষে যে 50-60 লাখ টাকা সে পেনশন টাকাটা পাইছে, তার এফডিআর করা ছাড়া আসলে কোনো উপায় নেই। আচ্ছা, এটা বয়স হিসেবেও একটু ভ্যারি করে, কিন্তু ওভারঅল ডিপিএস এফডিআর খুব ভালো আইডিয়া না। না, আপনি এটা কিন্তু একটা ভালো কথা বলছেন, যে মানে যে হিসাবটা আপনি দিলেন, যে প্রতি মাস ইনটু 12 এই টাকাটা তোমার এফডিআর এ তোমার থাকা উচিত, এটা ইমার্জেন্সি ফান্ড হিসেবে থাকবে। এর বাইরে যা টাকাটা আসবে সেটা আপনি স্টক মার্কেটে দিবেন, নাকি আপনি গোল্ড কিনবেন, নাকি আপনি জমি কিনবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ওটাতে যান। আচ্ছা, এখন আমাকে বলেন যে মনে করেন যে অ্যাজ এ ইয়াং ইনভেস্টর ইন স্টক মার্কেট আপনি আমাকে অ্যাডভাইস করছেন, তো আমি যে কোনো একটা শেয়ার কেনার সময় আমি কোন জিনিসটা দেখব? মনে করেন যে আমি স্কয়ারেরই শেয়ার কিনবো, আমি কোন জিনিসটা দেখব? আমি বলবো হচ্ছে মেইন বাজারকে দেখতে হবে, নট স্টক মার্কেট। অর্থাৎ তার যে প্রোডাক্টটা
মানে তার ওই সেক্টরে আমি যদি দেখি, আমি স্কয়ার বাদ দিলাম, যে স্কয়ারের কথা, স্কয়ারের পক্ষে যুক্তি হচ্ছে আবার বাংলাদেশের যত কোম্পানি আছে, ওষুধ কোম্পানি, ফার্মাসির জগতে, এর মধ্যে শুধু 16% প্রোডাক্ট বিক্রি হয় স্কয়ারের, এবং এটা হাইয়েস্ট। সেকেন্ড ইনসেপ্টা, থার্ডে বেক্সিমকো, ফোর্থে অপসনিন, মানে ক্রমটা হচ্ছে এরকম আর কি। তাহলে এবং এই সম্ভবত এরপরে স্কয়ারের পরে যে ইনসেপ্টার ব্যবধান হচ্ছে 7% মতো, 9% সম্ভবত, 9 বা 10% হচ্ছে ইনসেপ্টার। তার মানে স্কয়ার মানে লিড দিচ্ছে মেইন বাজারকে, সে মানে মেইন বাজার বলতে আমি স্টক মার্কেট বুঝেছি, আমি বলছি প্রোডাক্টের বাজারে। আমি যদি পেইন্টের জগতে যাই, বার্জার পেইন্ট, বাংলাদেশের যত রকমের ব্র্যান্ড আছে, বার্জার আছে, ওর কম্পিটিটর এশিয়ান, মানে এই দুইটা হচ্ছে, এরপর নিপ্পন, রেইনবো, এটসেট্রা, রক্সি, পুরানো আছে, তা এসব যে আছে, শুধুমাত্র বার্জার একাই 51%। কতটা আনপ্যারালাল পজিশনে এসে আছে। ওকে, আমি যদি জুতার সেক্টরে যাই, আমি দেখতেছি যে বাটা এবং অ্যাপেক্স মিলেই হচ্ছে অলমোস্ট 95% বা 90% উপরে। তারপরে আসবে এই যে কি বে এম্পোরিয়াম, জি, লোটোয়েরা। তাহলে আমার কিনলে কি কেনা উচিত? এগুলোই কেনা উচিত। আমি যদি স্টিল কিনি, আমাকে বিএসআরএম কিনতে হবে, কারণ এইটা ধরেন ওর মার্কেটের বেশিরভাগ প্রোডাক্ট ওরই। আমি যদি ইলেকট্রনিক্সে যাই, আমাকে হয় ওয়ালটন কিনতে হবে, নাহলে সিঙ্গার কিনতে হবে। মানে আমার সাইকোলজি হচ্ছে এটা। এরপরে আপনি আসেন স্টক মার্কেটের দিকে আসেন। সেকেন্ড হচ্ছে যে মালিক পক্ষের অনেস্টি, মানে তার অডিট যেটা, তার যে ফিনান্সিয়াল ডাটা, এটা অথেন্টিক কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে অনেক মানে নামকরা কোম্পানি আছে যাদের অডিটে লস দেখানো হয় ইচ্ছা করে, লস দেখানো হয় ইচ্ছা করে, যাতে শেয়ারের মার্কেটে তার দামটা কমে, দাম কেনার পর আবার ওই মালিক পক্ষ ওই শেয়ারটা কিনে। মানে এটা ডস দেওয়া হচ্ছে, পুরোটা অনৈতিক একটা কাজ আর কি। আমি নাম বলবো না, খুব নামকরা কোম্পানি। হ্যাঁ, আমাদের হসপিটালে আসছিল ওনারা রুগী হিসেবে, নাম বলবো না আর কি, কিন্তু ওনারা এই কাজটা খুব নিয়মিতই করেন, যে নেগেটিভ। কিন্তু বাজারে দেখা যাচ্ছে প্রোডাক্ট ঠিকই বিক্রি হচ্ছে, কিন্তু লস, মানে হাস্যকর ব্যাপার আর লস দেখাচ্ছে, লস দেখাচ্ছে। আচ্ছা, তাহলে মালিক পক্ষের অনেস্টি, মানে মালিক পক্ষের অনেস্টি বলতে বোঝাচ্ছে তার ফিনান্সিয়াল ডাটাটা, মানে তার মেইন বাজার, এটা বোঝার জন্য কোনো সায়েন্টিস্ট হওয়া লাগে না, ম্যাথও বোঝা লাগে না। মানে একটা বাজার, ইউনিলিভার কখনো লস হবে এটা বিশ্বাস করেন, মানে লাখ সাবান বিক্রি করে যার এত সেল, তার তো লস হওয়ার কথা না, যার উচিত না। হ্যাঁ, তাহলে ও যখন লস দেখাবে বুঝতে হবে যে এর মধ্যে কোনো ঘাপলা আছে। আর আমি যদি দেখি যে একটা অখ্যাত কোম্পানি হঠাৎ করে অনেক বেশি প্রফিট দেখাচ্ছে, ওর তো প্রফিট, ওর বাজারের প্রোডাক্টই বিক্রি হয় না, তো প্রফিট হচ্ছে কিভাবে? তার মানে ওর এই ডাটা মানে বাজারের সাথে তার ফিনান্সিয়াল ডাটাটা সামঞ্জস্যশীল না। মানে এটা বোঝা খুব কমন সেন্স খাটাইলে এটা বোঝা যায় আর কি। আমি সেকেন্ড দেখবি, এরপর আসে কিছু ম্যাথমেটিক্যাল, মানে স্টক মার্কেটের কিছু ম্যাথমেটিক্যাল কন্ডিশনারটা, মানে ওর দামটা এটা আন্ডার ভ্যালুড নাকি ফেয়ার প্রাইসে আছে, এগুলো আমি দেখবো। তারপর ওর রেগুলার আর্নিং কিরকম সেটা দেখবো, ওর ডিভিডেন্ডটা কিরকম। ডিভিডেন্ড হলে হবে না, আবার ডিভিডেন্ড ইল বুঝতে হয় আর কি। তো আমাকে এখন আপনি দুইটা জিনিস বলেন যে অ্যাজ এ ইয়াং ইনভেস্টর, ফার্স্ট কথা বললেন যে তার মার্কেট ভ্যালুটা কিরকম, মার্কেট কনজামশন কিরকম, দখল কিরকম, তারপর মালিক পক্ষের অ্যাটিটিউড কিরকম, এটা আমাকে বুঝতে হবে। সো আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দেয়ার বিজনেস পলিসি, এবং এটা আমাকে হোল জ্ঞান রাখতে হবে। আচ্ছা, এবার আমাকে এই যে মার্কেটে বা শেয়ার মার্কেটের যখনই ওয়েবসাইটে আপনি ঢুকবেন, সেই সময় কিছু কিছু জিনিস দেখা যায়, লাইক হচ্ছে পিই রেশিও, তারপর হচ্ছে ইপিএস। আপনি কোন দুইটা, আমাকে দুইটা জিনিস বলবেন যে দুইটা জিনিস আমার জানা ফারজাইন। ইপিএস এবং পিই রেশিও আমাকে এখন জিনিসটা একটু বুঝান। ইপিএস আর্নিং পার শেয়ার, অর্থাৎ প্রতি শেয়ারে কি পরিমাণ প্রফিট করে বা আর্ন করে সে। কে করে? কোম্পানি করে। ওকে, কোম্পানি করা মানে তো আমার করা, যেহেতু আমি ওটা শেয়ার হোল্ডার। ওকে, ঠিক না? আমি যেরকম ধরুন পি রেশিও, সরি যে ইপিএস, স্কয়ারের এই বছরের ইপিএস ধর 35 টাকা। আপনি একটু দেখেন স্কয়ারের ইপিএস কত ছিল। স্কয়ারের ইপিএস হচ্ছে 27 টাকা। 27 টাকা, তার মানে গত অর্থ বছরে সে প্রতি শেয়ার সে 10 টাকা করছে, সরি 27 টাকা সে আর্ন করছে, প্রফিট করছে। ঠিক আছে। আর পি রেশিও কি জিনিস? পি রেশিও হচ্ছে মানে পিতে প্রাইস, ইতে আর্নিং, অর্থাৎ উপরে থাকবে প্রাইস, নিচে থাকবে আর্নিং। এটার ডিভিশন করলে কত হয়? এটা যত কম হবে তত ভালো, তত ভালো, বেশি হওয়া ভালো না। কেন? উপরে প্রাইস আছে আর নিচে আর্নিং আছে। নিচেরটা মানে প্রাইস মানে শেয়ারের প্রাইস। হ্যাঁ, প্রাইস মানে শেয়ারের প্রাইস, এই যে বর্তমান বাজারে শেয়ারের যেটা শো করতেছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমার ওই প্রাইসের বিপরীতে আর্নিংটা যত বেশি হবে, আমার রেশিও তত কম হবে। মানে হর, ইংলিশে কি বলে, ডেনোমিনেটর আর কি জানি বলে ছেলেকে। হ্যাঁ, আমার হর যত বেশি হবে তত রেশিও কমবে। তার মানে এটা কি, আমার মানে
প্রাইস বেশি, সরি, যে প্রাইস যা আর্নিং তার চেয়ে বেশি, সেই অনুপাতে বেশি, হুম। রেশিও কমে যাচ্ছে, অর্থাৎ এটা যেই প্রাইস হওয়া উচিত তার চেয়ে কমে আছে। কমে আছে। বাজারে একটা ভালো প্রোডাক্ট যখন আমি কমে পাবো সেটা আমি কেন নেব না? ওকে, তো মনে করেন যে এখন এটার সেই পি এর ইস্যু কত, হ্যাঁ। এটা সবার জন্য একরকম না, সব কোম্পানির জন্য। এখানে দুইটা সেক্টর, একটা ফ্যাক্টর, আর একটা হচ্ছে পেড আপ, অর্থাৎ যার শেয়ার সংখ্যা বেশি তার পি এর ইস্যু মানে হিস্টোরিক্যালি কম। যেমন সব ব্যাংকের পি এর ইস্যু কমনলি কম, কারণ ওদের নাম্বার অফ শেয়ার অনেক বেশি। ওর তো কারবার, এই টাকা নিয়ে ওর ভ্যালু তো অনেক বেশি, মানে ওর টোটাল অ্যাসেট তো অনেক বেশি টাকার অঙ্কে, যার কারণে শেয়ার সংখ্যা থাকে অনেক বেশি, তো ওর পি রেশিও এমনিতেই কম থাকবে। হ্যাঁ, ওকে, তাহলে পি রেশিও মনে করেন যে এই যে আপনি বললেন যে কম, কিছু কিছু কোম্পানির কম, আবার কিছু কিছু কোম্পানির মনে করেন যে পি রেশিও বেশি। লাইক মনে করেন ভালো, কিন্তু কোম্পানি ভালো, ওর প্রাইসটাও যথেষ্ট ফেয়ার প্রাইস। ইউনিলিভারের পি রেশিও হচ্ছে 61। হ্যাঁ, এটা কারণ হচ্ছে ওর লো পেড আপ ক্যাপিটাল, মানে শেয়ার সংখ্যা খুবই কম। ওকে, তো তার মানে এখানে তখন একটা কথা আসে যে পেড আপ ক্যাপিটাল, হ্যাঁ, পেড আপ ক্যাপিটাল, শেয়ার সংখ্যা কত, ফ্রি ফ্লোটটাও বোঝার ব্যাপার আছে। অর্থাৎ শেয়ার সংখ্যা যত, এর মধ্যে কিছু অংশ মালিক পক্ষের হাতে আছে। যেমন এটা সম্ভবত ইউনিলিভার আপনি 80% না কত পার্সেন্ট, ফ্রি ফ্লোট হচ্ছে আপনার 7.2%, ইউনিলিভারের আর একটু যে এটা পাই চার্টটায় যান আপনি, ওখানে এই যে এখানে দেখেন, এটাতে ক্লিক করেন, দেখেন স্পন্সর ডিরেক্টর কত পার্সেন্ট, 92%। তার মানে হচ্ছে 92 না 92 পয়েন্ট সামথিং, 92.8%। এটা মালিক পক্ষের হাতে, এই শেয়ার তো কখনোই সে বেচবে না। ওকে, তারপরে এটা ফ্রি নাই, তাইলে 7.2% হচ্ছে ফ্রি আছে। হ্যাঁ। তাহলে কি, একে তো নাম্বার অফ শেয়ার কম, তার উপর ফ্রি ফ্লোট কম, অর্থাৎ কেনা বেচা করতে মানে হবে, এই শেয়ারের এটা কম, তার মানে সাপ্লাই নাই, বাজারে সাপ্লাই কম। যখন সাপ্লাই কম হবে, কোম্পানিটা খুব ভালো কোম্পানি, ও রেগুলার খুব ভালো ডিভিডেন্ড দেয়, তো ওটা কেনার তো চাহিদা থাকে মানুষের। আবার এই কোম্পানিগুলো যেটা হয়, যারা কিনে তারা কখনোই বেচে না। একটা গ্রুপ থেকে এরকম, বিশেষ করে বড় বড় ব্যবসায়ী, বড় বড় গ্রুপ যারা, তারা হচ্ছে যে ইনস্টিটিউটগুলো কখনোই এগুলো বেচে না। মানে ইউনিলিভারের এমনও আছে যে 200-250 টাকায় কেনা ছিল এখন থেকে 10-12 বছর আগে, বা 13, আমি জানি না তখন কত দাম ছিল, এখনো বেচে না এই শেয়ার। আজকে এত দাম উঠছে তাও সে বেচতেছে, তারা বেচতেছে না। আচ্ছা, তো এটা কাজে এই পি রেশিও যে এক এক কোম্পানির এক এক রকম, এটা আমাকে পেড আপ, এক নম্বর পেড আপ ক্যাপিটাল দেখতে হবে, দুই হচ্ছে সেক্টর দেখতে হবে, কম্পেয়ারটা হবে একই সেক্টরের বিভিন্ন কোম্পানির মধ্যে, এবং পেড আপ ক্যাপিটাল পরিমাণ কত বা শেয়ার সংখ্যা কত, সেটার উপর আমাকে। আচ্ছা, আমরা একটু ইয়াতে আসি, মানে যেহেতু ইউনিলিভারের সাথে আমরা করছি, সেটা হচ্ছে যে স্কয়ার, মনে করেন যে স্কয়ারের ফ্রি ফ্লোটিং আছে 55.85%, ওটা ছিল 7.9, আর এটা হচ্ছে 55। তাহলে এখানে ফ্রি ফ্লোট মানে হচ্ছে মার্কেটে প্রচুর শেয়ার আছে। হ্যাঁ। ওকে, তাহলে রেগুলার কেনাবেচা করার মতো প্রচুর শেয়ার আছে। মনে করেন যে আপনি এখন আমাকে অ্যাডভাইস দিচ্ছেন, আপনি কি আমাকে এখন বার্জার কিনতে বলবেন, নাকি ইউনিলিভার কিনতে বলবেন, নাকি স্কয়ার কিনতে বলবেন? কম্পেয়ারটা ঠিক হলো না, দুটো তো দুই সেক্টর, আমি এই দুই সেক্টর। ওকে, কম্পেয়ারটা হবে, আপনি কি স্কয়ার কিনতে বলতেছেন না বেক্সিমকো ফার্মা কিনতে বলতেছেন? না, বেক্সিমকো ধারের কাছে আমি এখন যাবই না, কথা বলতেছি আমি, কথার কথা বলতেছি। বা স্কয়ার কিনবেন না একমি কিনবেন, না স্কয়ার কিনবেন না রেনাটা কিনবেন, না ইবনে সিনা কিনবেন। ওকে, আমি তাহলে আমি বলতে পারবো, আমি তাহলে ইয়াতে আসি, রেনাটাতে আসি। রেনাটাতে আপনি অবশ্যই ডেফিনেটলি এখন কিনবেন, কিন্তু এটা বললাম না, এটা তো আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। এটা একসময় 1000 টাকা ওর আগের প্রাইসে ফেরত যাবেই। ও যে হিস্টোরিক্যালি 1000 বা 1200-1300 টাকায় যে বিক্রি হইতো, কেনা বেচা হইতো, ওই দামে সে যাবে যেদিন যাবে ওই দামে। রেনাটার ফ্রি ফ্লোট হচ্ছে আপনার 48.71%, আর স্কয়ারের হচ্ছে 55, মোটামুটি কাছাকাছি। স্কয়ারের শেয়ার সংখ্যা মনে হয় এক সমান না। আচ্ছা, শেয়ার সংখ্যা কম হবে। দেখেন এখানে টোটাল নাম্বার অফ টোটাল শেয়ার দেখে আপনি বুঝতে পারবেন স্কয়ারের হিউজ শেয়ার। এই যে আপনি উপরে যান, উপরে গেলে পাবেন টোটাল শেয়ার, এই যে টোটাল শেয়ার আপনি দেখেন, টোটাল শেয়ার। রেনাটার সাথে এটা মিলবে না, রেনাটা মানে সাইজের হিসেবে স্কয়ারের চেয়ে, রেনাটার চেয়ে স্কয়ার মনে হয় 5-6 গুণ বড় হবে আর কি। 88 কোটি শেয়ার, আর রেনাটাই জানা, আর রেনাটাতে হচ্ছে 11 কোটির মতো শেয়ার, মানে প্রায় 8 ভাগের 1 ভাগ। হ্যাঁ, স্কয়ারের অনেক শেয়ার। ফ্রি ফ্লোট আর স্কয়ারের পার্সেন্টেজে সমান দেখালো, আসলে সংখ্যার বিচারে কম স্কয়ারের চেয়ে। ওকে, এই জন্যই আপনার এই যে পি রেশিও এরকম বেশি দেখাচ্ছে। এখানে কি ইপিএসটা তখন আমি কিভাবে হিসাব করব? সব তো দেয়া আছে, আপনি যে ইপিএস দেখেন, আপনি এই যে ইপিএস হচ্ছে, রেনাটার ইপিএস হচ্ছে 19। হ্যাঁ, ইপিএসটা খুব ইম্পর্টেন্ট একই সেক্টরের মধ্যে। এখানে নাম্বার অফ শেয়ার তো বালাই নেই, কারণ প্রোডাক্ট তো একই। স্কয়ার সেফটা একজন বিক্রি করতেছে, রেনাটাও সেফটা একজন বিক্রি করতেছে। হ্যাঁ, আপনি স্কয়ারের ইপিএস দেখেন, ইপিএস হচ্ছে 27,
আর ওর হচ্ছে 19 টাকা। 19 টাকা। ডেফিনেটলি সে প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে, ওর লাভ বেশি হচ্ছে। ডেফিনেটলি সে প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে, ওর লাভ বেশি হচ্ছে। মানে ইপিএসটা হচ্ছে তার মানে প্রমাণ করছে যে আমার কি পরিমাণে আর্ন হচ্ছে পার শেয়ার, প্লাস মানে আয় এবং ব্যয়ের পরে কি পরিমাণ প্রফিটটা আমার থাকতেছে আর কি। এখন তার মানে রেনাটার চাইতে আপনার স্কয়ারের বেশি লাভ ইপিএস করে। বেশি বেশি। 27, কিন্তু স্কয়ারের পি রেশিও কম রেনাটার চাইতে। তার মানে এখানে পি রেশিও দিয়ে খেললে হবে না। খেললে হবে, এই যে আমি বললাম না স্কয়ার একটা সেফ শেয়ার, আপনি না সেফ শেয়ার আমি যদি এখানে রেনাটার রেনাটার আর সাথে স্কয়ারের তুলনা পি যদি রেশিও করি, দিয়ে, হ্যাঁ শুধু পি রেশিও নট, মানে এটা ইনসাফ করা হয় না রেনাটার ইয়া সাথে। যদি রেনাটার সাথে শুধু এটা জুলুম হয়ে যাবে আর কি। জুলুম হয়ে যাবে। আমি 22 দেখে রেনাটাকে যদি বলি যে এটা অনেক হাই পি রেশিও, কেনাই যাবে না, এটা একেবারে ভোগাস কথা। এখনো যে দামে আছে এটা আর হিস্ট্রিতে অনেক, এই বর্তমান 2026 সালের জন্য এটা অনেক কম দামে আছে। ওকে, রেনাটার মনে হয় 1200-1300 টাকা ছিল ফ্লোর প্রাইসে মনে হয় একসময়, হ্যাঁ 2022-এর দিকে, বা এই বেশি না, এই রাইট শেয়ার ইস্যুর আগেই তো মনে হয় 1200 বা 1100 টাকায় ছিল। কত ছিল? এটা হচ্ছে আপনার 1200 টাকায় ছিল। হ্যাঁ, এটা রাইট শেয়ার ইস্যুর আগে আর কি। রাইট শেয়ার ইস্যুর পর এই অবস্থা হয়েছে। আচ্ছা, তার মানে আমাকে এখানে টোটাল শেয়ারটা দেখতে হবে, ইপিএস দেখতে হবে, পি রেশিও এগুলো দেখতে হবে। এই রেনাটার মতো অভিজ্ঞতা আমারও আছে সিনো বাংলায়। আমি এরকম ধরা খাইছিলাম, মনে করছিলাম যে এই গর্ত থেকে তার উত্তর না, কিন্তু ওখান থেকে আমি 15% লাভে আমি সরে যেতে পারছি আর কি, এই রাইট শেয়ারের কারণে আর কি। আচ্ছা, আমাদের যারা মেডিকেল প্রফেশনে যারা আছে, আমার কাছে যেটা মনে হয় যে মেডিকেল প্রফেশনে যারা আছে তারা ফাইন্যান্সিয়াল নলেজ, আমি বলবো যে ফাইন্যান্সিয়াল নলেজ প্রতিটা বাচ্চা কাচ্চার স্কুল কলেজ থেকে শেখা উচিত, যেটা স্কুল কলেজে শেখানো হয় না। আবার মেডিকেল সেক্টরে যারা আছে তাদের ফাইন্যান্সিয়াল নলেজ ইজ, আমি বলবো যে পোর। মানুষজন বলে যে না অনেক পয়সা, মেডিকেলের দোষ না, সব সেক্টরে না মেডিকেল সেক্টরে আরো পোর। এখন ইউনিভার্সিটির যারা, কারণ আমি আমার স্টুডেন্ট যারা, তাদের কথাটা ভিন্ন, তারা তো ওই টাকা পয়সা নিয়ে পড়াশোনা করে, তারা বুঝে আর কি। তবে ডাক্তাররা যদি চায়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ওরা যদি চায়, তারা অনেক তাড়াতাড়ি কাজ করতে পারবে। না ডেফিনেটলি, কারণ আপনি আমার কাছে মনে হয় যে এই যে আপনি কয়েকটা জিনিস যে খালি বললেন, যে খুবই অল্প বলছেন, বাট স্টিল যেটা বলছেন টোটাল শেয়ার, পি রেশিও, ইপিএস, তাই না, আরো তো অনেক কিছু আছে। উই থিঙ্ক উই উইল এক্সপ্লোর অল দিস থিংস ইন কামিং ফিউচার্স, বাট দিজ আর দ্য ফান্ডামেন্টালস, তাই তো? মানে এটা নিয়ে আরো আপনি কি কোনো স্পেসিফিক ওয়েবসাইট, কোনো বই বা কোনো ইউটিউব লিংক সাজেশন দেন যে কেউ যদি? আমি কয়েকটা বলবো, বাংলাদেশে ইউটিউবে 2টা চ্যানেল আছে, আমি এটা সবাইকে গণহারে বলি, ইনভেস্টিং উইথ কবির ভাই, উনি ঢাকা ইউনিভার্সিটির ছিলেন, এখন কোনো একটা ব্যাংকে আছেন আর কি। ওকে, আপনি ইউটিউবে সার্চ দিলে ওনাকে পাবেন আর কি। ওনার চেহারা কখনোই দেখবেন না, মাঝে মাঝে বিজনেস স্ট্যান্ডার্ডে কিছু ইন্টারভিউতে আসে আর কি, কিছু মিডিয়াতে। আরেকজন হচ্ছে তালিম ভাই, বিনিয়োগ নামে ওনার একটা চ্যানেল আছে আর কি। বিনিয়োগের কিছু বেসিক এবং মানে বেসিক কিছু কোর্স আছে, ইউটিউবে একদম ফ্রি পাবেন। আরেকজন হচ্ছে যে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, খুব বয়স্ক ভদ্রলোক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওনার নিজের একটা ব্রোকার হাউস আছে, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড নামে পাওয়া যায়। উনি খুব ছোট 5 মিনিট 7 মিনিটের ক্লিপস ইউটিউবে প্রচুর, পি রেশিও কি, ন্যাভ কি, এরকম একদম ফান্ডামেন্টাল বেসিক ধরে উনি বলে আর কি, শিখে। এগুলো ফ্রি একদম, কোনো টাকা লাগবে না। ইউটিউবে আজে বাজে জিনিস না দেখে ছেলেমেয়েরা যদি এগুলো দেখে অনেক কিছু শিখতে হবে। আমি এইভাবেই শিখছি, আমি তো কোনো কোচিং করি নাই। তালিম ভাই কোচিং করায়, কবির ভাইও কোচিং করায়, আমি ওনাদের কোচিং করি নাই, বাট ওনাদের এই ফ্রি জিনিস দেখে আমি এগুলো শিখে ফেলছি আল্লাহর রহমতে। আরো আমার ইচ্ছা আছে ওনাদের, আমার বাচ্চা কাচ্চা বা সাংসারিক এবং হসপিটাল মিলে আমি পারি না আর কি। আমার ইচ্ছা আছে যে আমি ফ্রি হলে ওনাদের কোর্স করবো। আবার সরকারি কোর্সও আছে, ডিএসসির নিজস্ব কিছু কোর্স আছে, ওগুলো খুব মানে 3 দিন 4 দিনের কিছু ওয়ার্কশপ তারা করায়, খুব অল্প 1000 টাকায় 1200 টাকা ফি দিলেই করায়, রেগুলার কর্মসূচিগুলো সরকারি, ওগুলো তো কেউ যেতে পারে আর কি। ইন্ডিয়ার একজন আছে সিদ্ধার্থ, উনিও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, শেয়ার করো নামে একটা চ্যানেল আছে ইউটিউবে, শেয়ার করো, বাংলা না হিন্দি? বাংলা, পশ্চিমবঙ্গের উনি, শেয়ার করো। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম, বিকজ বই পড়ার সময় না থাকলে একটু বারবার ইন্টারাপ্ট করতেছি, ইউটিউবে প্রচুর বুক রিভিউ থাকে, এই যে ওয়ারেন বাফেটের বই, পিটার লিঞ্চের বই, বুক রিভিউগুলো জাস্ট শুনলেও হবে আর কি, শুনলেও অনেক কিছু শিখে যাবে আর কি। আচ্ছা, আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি, বিকজ আপনি যেহেতু এই মার্কেটটা নিয়ে যথেষ্ট পড়ালেখা করেন, আপনি কি মনে করেন যে এই মার্কেটটা সামনে উঠবে বা সামনে ভালো দিন আছে? আমি বলবো যে বাংলাদেশ মানে কোনোদিনই যদি না ওঠে তাহলে তো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। মানে মানে মানুষের চাকাটা এরকম যে এটা হয় আগাবে, নাইলে এটা থাকবে, স্ট্যাটিক খুব কম থাকে আর কি।
এখন বাংলাদেশে আপনি ধরেন বাংলাদেশ, আমি আর ছোটবেলার কথা বলি, আমার বাবা মার যে ফিনান্সিয়াল কন্ডিশন ছিল, আপনার বাবা মার যে অবস্থা ছিল, তখনকার আমাদের যে খাবার দাবারের মানে বললাম যে প্রোটিন ইনটেক যা ছিল এখন অনেক বাড়ছে না, অস্থিরতা বাড়ছে, আবার প্রোটিন ইনটেক বাড়ছে না, মানুষ তো ইমপ্রুভ করতেছে, প্রত্যেকটা ফ্যামিলি ইমপ্রুভ করতেছে, টেকনোলজি হোক। আমরা যে বলি যে বাংলাদেশ পিছায় আছে, হ্যাঁ অন্যান্য দেশের তুলনায় হয়তো আমরা অত ফাস্ট না, আগাচ্ছে তো, স্টক মার্কেটও আগাবে। এবং আমাদের জিডিপির সাথে স্টক মার্কেটের একটা রেশিও হিসাব থাকে আর কি, যে টোটাল জিডিপি আমাদের স্টক মার্কেটের টোটাল জিডিপির খুব অল্প কিছু, খুবই ফিউ, খুব স্টক মার্কেটে আমাদের আপনি শুনলে অবাক হবেন যে কি পরিমাণ অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে সারা বছর, 3 থেকে 4 লাখের বেশি না। এখন আপনি চিন্তা করেন যে বাংলাদেশের মানুষজন যদি ওই পরিমাণ কনসাস হয়, জিনিসটা যদি বুঝে, এখানে সরকার যদি একটু মনোযোগ দেয় এবং ভালো একটু ছাড় দেয় ট্যাক্সের ক্ষেত্রে, যে এখানে যারা আসবে, স্টক মার্কেটে অনেকে আসতে চায় না কেন, ওই কোম্পানিগুলো আসতে চায় না কেন, কোনো বেশি একটা ছাড় নাই। হ্যাঁ, আবার অডিট করতে হয়, আমি স্টক মার্কেটে নেই, আমি অডিট না করলেও হয়, আমাকে সরকার তো ধরবে না। আচ্ছা, মনে করেন যে ঠিক আছে, এর আগে দরবেশ ছিল, দরবেশ পুরো শেয়ার মার্কেটটাকে খেয়ে ফেলছে। কথা পরে আসছে না, আমি বলতে চাচ্ছি যে একটু শেষ করে আমি, তো যেদিন বাংলাদেশে জিডিপির অবদানে মানে জিডিপির রেশিওতে স্টক মার্কেটের জিডিপির মানে পরিমাণটা বাড়বে স্টক মার্কেটে, সেদিন এটা যে কোথায় যাবে, এটা এত আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, এটা কেউ কল্পনা, তখন স্কোয়ারকে মানে এটা অকল্পনীয় জায়গায় চলে যাবে। মানে ইউ আর ভেরি মাচ হোপফুল। বাংলাদেশ যদি আগায়, বাংলাদেশের স্টক মার্কেটও আগাবে, না আগানোর কোনো কারণ নেই। এখন ঠিক আছে, দিন দিন তো সচেতনতা বাড়তেছে, ছেলে মেয়েরা আরো স্মার্ট হচ্ছে, স্মার্ট ছেলে পেলেরা আসবে এটা। আচ্ছা, মনে করেন যে এতদিন দরবেশ তো পুরা জিনিসটাকে ঘোলাটে করে ফেলছে, আপনি কি মনে করেন যে এই গভর্নমেন্টে নতুন দরবেশ তৈরি হবে না? যা আপনি ওই পাড়া দিবেন কেন ওখানে? না মানে আমি জানতে চাচ্ছি, কারণ বিকজ হচ্ছিল যে নোবডি নোজ, ডেফিনেটলি বিএনপি গভর্নমেন্ট, না ডেফিনেটলি বিএনপি গভর্নমেন্ট মোর বিজনেস ওরিয়েন্টেড। দেশের কাপড় আপনাকে সামলাইতে হবে, এরপর যে যা খুশি তাই খেলুক। আপনি যদি কখনোই ফাঁদে পা না দেন, তাহলে তো আপনার টাকা কেউ নিয়ে যেতে পারবে না। দরবেশ তো কখনো, সালমান খান তো কখনো বলেন এই টাকাটা আপনার জোর করে সে নিয়ে গেছে, আপনি ওর ফাঁদে পা দিচ্ছেন বলেই তো চলে গেছে। আচ্ছা ঠিক আছে, মানে যাই হোক না কেন, এগেইন ইউ আর কলিং যে ইনভেস্ট ইন দ্য বেস্ট কোম্পানি, ভালো জায়গায় থাকেন, আপনি বইয়ের কথা অনুযায়ী চলেন, আপনি বিপদে পড়বেন না। ওকে, বিপদে পড়ার কোনো লাস্ট, শেয়ার মার্কেট হালাল না হারাম? শেয়ার মার্কেট ব্যবসায় যেরকম হালাল হারাম আছে, শেয়ার মার্কেট এরকম হালাল হারাম। কিরকম? শেয়ার মার্কেট তো দিন শেষে ব্যবসা, ওটা একটা কোনো প্রোডাক্ট সেল করে, মানে কোন একটা প্রোডাক্ট বানায়, যত প্রোডাক্ট হারাম ওই প্রোডাক্টের মানে শেয়ার মার্কেটও হারাম। আপনি যদি মানে মদের কোম্পানির শেয়ার কেনেন তাহলে তো সেটা হারাম, আপনি যদি সিগারেট কোম্পানির শেয়ার কেনেন তাহলে তো এটা হারাম। তাহলে আপনি যদি হালাল হারাম মেনে চলতে চান, আমি বলি বাংলাদেশের মার্কেটে কি 1 নম্বর হচ্ছে আপনি কোনো সিগারেট কোম্পানির শেয়ার কিনবেন না, আমাদের তার মদের কোম্পানির কোনো নাই। আপনি তো ব্যাটের শেয়ারের দাম কমাই দিলেন। আপনি আমাকে হালাল হারাম জানতে চাই, আমার কাজ হচ্ছে ফতোয়াটা জানানো। 1 নম্বর হচ্ছে কোনো হারাম প্রোডাক্টের কোম্পানির শেয়ার আপনি কিনতে পারবেন না, মানে কেনা বেচাই করতে পারবেন না। ঠিক আছে, তার সিগারেট তো হারাম না। আমি ধরেন এটা তো ফতোয়াই পরে আসে, আমি ব্রড স্পেকট্রামে আমি মানে প্রিন্সিপাল গুলো বলে দিচ্ছি। হারাম প্রোডাক্টের কোনো কোম্পানির শেয়ার আপনি কিনতে পারবেন না, মানে লেনদেনই করতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে যে সুদি কারবারের সাথে যেসব মানে প্রতিষ্ঠানের কাজে সুদি কারবার করা, অর্থাৎ ব্যাংক, আপনি কিনতে পারবেন না। মানে ব্যাংকে যে আমি কোনো ব্যাংকের ব্যাপারে কেউ সাজেশন চাইলে আমি বলে দিই, কিন্তু আমি নিজে কখনো ব্যাংকে কেনা বেচা করতে পারি না। কেন? কারণ আমি এই কারণে, আমি ব্র্যাক আমার খুবই ব্র্যাকের ওর অডিট খুবই পছন্দ, ব্র্যাকের ম্যানেজমেন্ট খুব পছন্দ, কিন্তু ব্র্যাক আমি নিজে কিনতে পারি না। কেন? কারণ ওর ইন্টারেস্ট বেস ব্যবসা। আচ্ছা, আপনি ইন্স্যুরেন্স পারবেন না। মোটামুটি এই 3টা, ইন্স্যুরেন্স, ইন্টারেস্ট বেস ব্যাংক, আর হচ্ছে আপনার সিগারেট কোম্পানি, বাংলাদেশের জন্য এই কয়েকটা। মানে এইটা অ্যাকর্ডিং টু, বাকি তো সব ওপেন আছে আপনার জন্য। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন তো, সেটা হচ্ছে যে যদি মনে করেন, আমি জানি না বিকজ আমি কখনো পলিটিক্স নিয়ে চিন্তা করিনি, যদি মনে করেন যে বাংলাদেশে কোনো ইসলামিক দল ক্ষমতায় আসলো, তাহলে কি তখন ব্র্যাকের শেয়ার স্টকে থাকবে না? থাকবেই, তাই না? কারণ ব্যাংকগুলো তো নাই হয়ে যাচ্ছে না, ব্যাংকগুলো তো ফাংশন করতেছে। তাহলে আপনি আবার তাকে হারাম বলছেন কেন? একটা হচ্ছে আপনার ব্যক্তিগত পরিসরে, আরেকটা হচ্ছে স্টেট পলিসি, দুটো তো দুই জিনিস। আপনি ইসলামী দল ক্ষমতায় চলে আসলো মানে সে পুরো রাষ্ট্রটাকে বা সরকারটাকে 100% ইসলামিক তো করে ফেলে নাই,
কারণ করে ফেলার জন্য তো অনেক ক্রাইটেরিয়া আছে, আপনার পুরো সিভিলাইজেশনের ব্যাপার, আপনি তো পুরা মানে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে তো ব্যাংকিং সিস্টেমকে চালাইতে পারবেন। ওকে, তার মানে হালাল হারামের এই ব্যাপারটা আপনি বলতে যাচ্ছেন যে দিস ইজ এ পার্সোনালাইজড থিং। হ্যাঁ, পার্সোনালাইজড থিং। আপনি যদি ইসলাম মেনে চলতে চান, আপনাকে আপনারটা করে। এখন ইসলামী দল ক্ষমতা আসা মানেই না সে তো সিনেমা হল বন্ধ করে দিবে না। এখন আপনি হালাল হারাম মানেন, আপনি কি সিনেমা হলে গিয়ে দেখবেন? আপনি জান্নাতে যাবেন না যাবেন, এটা ইটস ইউর চয়েস। না না না, আপনি আবার জান্নাতে যাবেন না, আমি ওটাই বলতেছি, আমি বলছি যে এভাবে না, এটা আমি বলতে চাচ্ছি যে ওটা তো সরকারের সাথে রিলেটেড বিষয় না। দ্যাটস আ ডিফারেন্ট মেথোডোলজি, এবং গভর্নমেন্ট যদি কোনোদিন, গভর্নমেন্ট তো ও তো রান করবে স্টেট পলিসির অংশ হিসেবে, তাকে তো সবার সাথে তাল মিলাইতে হবে, তার টোটাল ইকোনমি নিয়ে চিন্তা করতে হবে। সে তো সব বন্ধ করে দিয়ে আলাদা একটা ঘরের মধ্যে বসে থাকতে হবে না, আফগানিস্তান হলে তো হবে না। তাকে তার স্টেট পলিসি অনুযায়ী তাকে রান করতে হবে। সো এবং আমি জাস্ট একদম লাস্টে সেটা হচ্ছিল যে শেয়ার মার্কেটে কাদের আসা উচিত, আপনি কি মনে করেন? এক নম্বর কথা হচ্ছে যে মানে পড়তে জানে না এবং ম্যাথের বেসিক সে জানে না, সে কখনোই যাতে শেয়ার মার্কেটে আসে। আমি মানে এটা কেউ মানে আমি আন্ডার এস্টিমেট করে বলতেছি না। একজন আমি ধরে একটা ক্লাস রিক্সাওয়ালা বা একজন গার্মেন্টস শ্রমিক, সে অঙ্ক ভালো জানে না। এই অঙ্ক মানে যোগ বিয়োগ বা কেনা বাজার করতে হবে সেটা না, মানে তাকে পার্সেন্টেজ বুঝতে হবে। এই যে পি রেশিও, ন্যাব, এটার জন্য মিনিমাম লিটারেসির দরকার। সে যে জানে না, তখন সে কি করবে? অন্যের কথায় শেয়ার কেনা বেচা করবে, সে ধরা করবে। কাজেই ম্যাথের বেসিক জ্ঞান তার থাকা লাগবে, এটা এক নম্বর। দুই হচ্ছে মানে প্রয়োজনের টাকা কেউ যাতে শেয়ার মার্কেটে নিয়ে না আসে। প্রয়োজনীয় টাকা, ওকে, সেই টাকাটাই সে শেয়ার বাজারে আনবে, যেই টাকাটাতে আগামী মানে সে খুবই কনফিডেন্ট ইনশাল্লাহ তাকে 7-8 বছর বা 10 বছর ওই টাকাটা ধরতে হবে না। ওই টাকাটাই সে, আমি সিম্পল ধরি ব্যাংকে আমরা মানে যে টাকাটা আমি ইনভেস্ট করে আমি ভুলে যাব বা যাই হোক ওটাতে লস হলো আমার কোনো টেনশন নাই। দেন ব্যাংকে আমরা যে ডিপিএস করি, হ্যাঁ, এটা কি চিন্তা থেকে করি যে আমি এটা 20 বছর 25 বছর, অনেকে তো এই চিন্তা থেকে করে। তার মানে ঠিক ওটা তার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় টাকা না। এখন আমার ছেলের ইউনিভার্সিটি সেমিস্টার ফির টাকা যদি আমি শেয়ার মার্কেট নিয়ে আসি এই ধান্দা থেকে, যে ঠিক আছে ওর তো 4 মাস পরে সেমিস্টার ফি দিতে হবে, 4 মাস আমি কিন্তু প্রফিট করি, এখন 4 মাস আসতে আসতে ওটা তো লসে চলে গেছে, এখন সেমিস্টার ফি তো ওই টাকা দিয়ে না। অনেকে কিন্তু এরকমও করে যে মানে আমি অনেক কিছু মানুষের কাছে শুনেছি যে মনে করেন যে তার ছেলে বা মেয়েকে যখন ইউনিভার্সিটিতে পড়াবে তখন ইউনিভার্সিটি টোটাল কস্টিং মনে করেন যে 20 লাখ টাকা, মনে করেন যে সে ব্র্যাকে পড়াবে বা অন্য যে কোনো ইউনিভার্সিটিতে এনএসইউতে পড়াবে, তাহলে এই 20 লাখ টাকা সে শেয়ার মার্কেটে সে ইনভেস্ট করবে। ও 20 লাখ টাকা না, মনে করেন যে সে 20 লাখ টাকা সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করলো, তারপর সে চিন্তা করলো যে এখান থেকে আমি ধীরে ধীরে আমি তারপর ইট শুডন্ট বি। ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ হবে এটা কে জানতো? ইউক্রেনের যুদ্ধ হবে এটা কেউ জানতো? ওই কারণে তো শেয়ার মার্কেট ফল করে। আমি যেহেতু ভবিষ্যৎ জানি না, কাজে এটা তো সার্টেন না। বাজার তো খুব ছোটখাটো বিষয় কি করে, উঠানামা করে। কাজে প্রয়োজনের টাকা না যাবে না, যেই টাকাটা আমার একেবারে অলস টাকা প্রয়োজন মানে মানে ওই যে বললাম না 7-8 বছরও আমার মানে প্রয়োজন হবে না এই পরিমাণ কনফিডেন্ট, সেটাই আমি স্টক মার্কেটে নিয়ে আসবো। ওকে, তাহলে এটা যে লস হইলে আমার আর কোনো ভয় লাগবে না, টেনশন। ওকে, আমাদের দেশের জনসংখ্যার 50% ফিমেল। সো ডু ইউ বিলিভ যে ফিমেলদের এবং আমাদের যে ফিমেল সংখ্যা তাদের একটা অনেক বড় অংশ কিন্তু আর্নিং পপুলেশন, তাই না? বাংলাদেশের শেয়ার মার্কেটের বলতে গেলে ছেলেরাই শেয়ার মার্কেটটা করছে, এবং আমার কাছে যেটা মনে হয়, কারণ আমাদের আশেপাশের যে আমাদের ভাই বেরাদার যারা আছে ছেলেরা তো অস্থির, বাঙালি ছেলে পেলে আরো অস্থির, যার কারণে আমার কাছে মনে হয় শেয়ার মার্কেটটাও অস্থির। যদি ইনফরমেশন দেই, বাংলাদেশে যেসব মেয়েরা হাউসওয়াইফ হলে সে তার হাজবেন্ডের টাকা অথবা তার বাবার কাছ থেকে কিছু উত্তরাধিকার ক্যাশ টাকা দিয়ে সে করে, ছেলেদের চেয়ে মেয়েদের পারফরমেন্স ভালো। এবং বাংলাদেশে শেয়ার মার্কেটে যদি এক্স্যাক্টলি ফিমেলরা যদি থাকতে পারে, তারা আরো বেশি যদি ইনভলভ করে সে ভালো করে। এক্স্যাক্টলি, কারণ ওরা তো আমাদের মতো লাফাবে না, রিস্ক নেয় কম। তাহলে আমার মনে হয় যে ফান্ডামেন্টালি এটা গভর্নমেন্টের উচিত যে ফিমেলদের স্টক মার্কেট সম্পর্কে লিটারেসি তৈরি করা এবং আমাদের হোল কারিকুলাম সিস্টেমে
স্টক মার্কেট আছে, স্টক মার্কেট নিয়ে আছে স্কুলে, কিন্তু খুবই হালকা পাতলা ধারণা দাও, বেসিক আরেকটু বেশি। আরো ভালো। তাহলে কারণ শেয়ার মার্কেটের এই লম্ফজম্প বন্ধ করতে হবে ফ্রম দ্য ভেরি বেসমেন্ট, হ্যাঁ। খালি উপরের দিকে তাকালে হবে না, ভেরি বেসমেন্ট। আচ্ছা, লাস্টলি আমি আপনাকে একটা কথা বলবো। কথাটা হচ্ছে যে ডিউরিং পারচেসিং এ শেয়ার, জিনিসটা হচ্ছে এরকম যে ইটস বেটার টু বাই এ শেয়ার ফ্রম এ বিউটিফুল কোম্পানি উইথ ফেয়ার প্রাইস রাদার দেন ফেয়ার প্রাইস আজে বাজে কোম্পানি, ডেফিনেটলি ফ্রম আনরিকগনাইজড কোম্পানি। তো এইটার ব্যাপারে মানে অনেক সময় আমার কাছে মনে হয় যে ইয়েস, বার্জার পেন্টের মনে করেন যে শেয়ারের দাম 2,000 টাকা, আই শুডন্ট বাই ইট। না না না, ঠিক না। ডেফিনেটলি এটা এই চিন্তা ভাবনা চেঞ্জ করা উচিত, আই থিঙ্ক। সেটা অবশ্যই। ওকে, লাস্টলি আমাকে যদি কোনো অ্যাডভাইস দেন আজকের জন্য। অ্যাডভাইসে তো বললাম, মানে আইডল মানি যদি থাকে, আপনার নিজে যদি ব্যবসা করার নিয়ত না থাকে, হাতের সময় নাই, স্টক মার্কেটে আসা উচিত। মানে স্মার্ট লোকজন যত স্টক মার্কেটে আসবে এবং স্মার্টলি যদি প্লে করতে পারে, তাহলে বাংলাদেশ স্টক মার্কেট আগাবে। Okay, খেলাধুলা fantastic. খেলাধুলা ইউএসএ তেও থাকে, হুম, ওখানেও ওই যে যেটা গ্যামলিং যেটা এটা, বা ওখানেও মানে থাকে, হয়তো আমাদের মতো এত না, কিন্তু ওখানেও এই স্ক্যামগুলো হয় আর কি। ইউএস এর ইতিহাসে bubble.com এর একটা রেকর্ড আছে আর কি, যে আইটি কোম্পানি নিয়ে .com বাবলের পর তো হয়েছিল 2-3 সালের দিকে আর কি। তো ওখানেও যে ওরাও যে ফেরেশতা তা তো না। আপনি যদি আপনার পশ্চাৎ দেশের কাপড় সামলে রেখে চলেন, সমস্যা নাই। এটা হচ্ছে এখন এটা শিখতে হবে আর কি, এটা শেখার ব্যাপারে। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আবার বসবো। থ্যাংক ইউ।